হ্যালো বন্ধুরা, আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব আদরিণী গল্পের দ্বিতীয় পরিচ্ছেদ। এই পরিচ্ছেদটি আমরা একদম সম্পূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খ লাইন ধরে ধরে আলোচনা করব। একটি শব্দের অর্থ কিন্তু বাদ যাবে না। তো লাইন ধরে ধরে আলোচনা করার পূর্বে আমরা এই দ্বিতীয় পরিচ্ছেদটির সম্পূর্ণ যে মূল ভাব সেটি আমরা চিত্র সহযোগে প্রথমে আলোচনা করে নেব। তারপরে আমরা টেক্সটে যাব, যাতে করে আমাদের টেক্সটটি পড়তে এবং বুঝতে সুবিধে হয়। টেক্সটটি পড়া হয়ে গেলেই বা আলোচনা হয়ে গেলেই আমরা এখান থেকেই কিছু এমসিকিউ শেষে প্র্যাকটিস করব। এই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ, এই পিডিএফটা যদি তোমরা সংগ্রহ করতে চাও তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপের, সেখানে অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাবে। সেখানে কিন্তু আমরা একাধিক এমসিকিউ প্র্যাকটিস করব। ঠিক আছে, তো যাই হোক, আর কোনো রকম কথা না বাড়িয়ে আজকের দ্বিতীয় পরিচ্ছেদের আলোচনা আমরা শুরু করি। তো দেখো, দ্বিতীয় পরিচ্ছেদের যে মূল কাহিনী সেটি শুরু হচ্ছে রবিবারকে কেন্দ্র করে। তো এই রবিবারে আমাদের গল্পের যে মূল চরিত্র জয়রাম মুক্তার, ইনি কি করতেন না, আহ্নিক পূজাটা সকালবেলাতে বেশ ঘটা করে কিন্তু করতেন। ইনার আহ্নিক পূজা শেষ হতো বেলা 9টার সময়। পুজো বেলা 9টার সময় শেষ করার পরে তিনি সকালের জল খাওয়ার পর তিনি আসতেন কোথায় না, বৈঠকখানাতে। এরপরে যখন তিনি বৈঠকখানাতে পুজো শেষ করার পরে এলেন বেলা 9টার পর, তখন দেখছেন যে তার জন্য অনেকগুলি মক্কেল বৈঠকখানাতে অপেক্ষা করছে ওনার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য। এরপরে তিনি রীতিমতো মক্কেলদের সাথে কথাবার্তাতে যুক্ত হয়ে পড়েন। তারপরে হঠাৎ করে তার হাতিটির কথা মনে পড়ে যায়। তোমরা মনে করো, প্রথম পরিচ্ছেদেই তোমরা পড়ে এসেছো সেই হাতির কথা, যেখানে পাড়ার নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু, এনারা জয়রাম বাবুর কাছে আসছেন বা জয়রাম মুক্তারের কাছে আসছেন এবং বলছেন যে জয়রাম বাবু বা মুখুজ্জে মশাই, আমরা তো পীরগঞ্জের বাবুদের থেকে নিমন্ত্রণ পেয়েছি। এরপরে পীরগঞ্জে যাওয়ার তো রাস্তা অনেকটা দূর, ঘোড়ার গাড়ির রাস্তা নেই, তার উপর আবার পালকি পাওয়া মুশকিল। এরপরে যদি গরুর গাড়িতে যেতে হয় তাহলে যেতে 2 দিন লাগবে, আসতে 2 দিন লাগবে। তাহলে আমরা ভাবলাম যে আপনি রাজার কাছ থেকে তো মাঝে মধ্যেই হাতিটাতি আনিয়ে নেন, তাহলে আপনার কাছে গিয়ে বলি যে যদি একটা রাজার কাছ থেকে হাতি আনিয়ে নেন, তাহলে আমরাও না হয় আপনার সাথে হাতি চড়ে চলে যাব, এই আর কি। তখন জয়রামবাবু কি বলেছিলেন যে আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আমি কাল সকালেই কিন্তু একটা চিঠি লিখবো রাজাকে, ফলে রাজা আমাদেরকে একটা হাতি পাঠিয়ে দেবেন। তো এই যে একটা ঘটনা যেটা প্রথম পরিচ্ছেদে আমরা পার করে এসেছি, সেই ঘটনাটার কথাই কিন্তু যখন জয়রামবাবু মক্কেলগুলোর সাথে কথা বলছেন, তখন কিন্তু তার হঠাৎ করে মনে পড়েছে সেই হাতিটার কথা। ইমা, পত্রটা তো লিখতে হবে, এটা তো ভুলে গেছি। এবার যখন হাতির কথা মনে পড়ছে জয়রামবাবুর, তখন তিনি তার কাগজ কলম এবং চশমাটা পরে তিনি পত্রের প্রথম পাঠটা লিখছেন। কি লিখছেন না, এইভাবে শুরু করছেন তিনি যে প্রবল প্রতাপান্বিত শ্রীমন মহারাজ শ্রীল শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুর আশ্রিত জন প্রতিপলকেশু। এই পাঠটা লেখার পরে তিনি 2-3 দিনের জন্য একটি সুশীল ও সুবোধ হাতি প্রার্থনা করে তিনি পত্রটা কিন্তু লিখলেন। এরপরে পত্রটা যখন লেখা হয়ে গেল, তখন সেই পত্রটি ওনার বাড়ির যে কর্মচারী, যে ভৃত্য, তাকে দিয়ে কিন্তু পাঠিয়ে দিলেন, বলছেন যাও তুমি এই পত্রটি রাজাকে দিয়ে এসো। এরপরে তিনি জয়রামবাবু রীতিমতো যে মক্কেলগুলোর সাথে কথাবার্তা বলতেছিলেন, আবার পুনরায় সেই কথাবার্তার মধ্য দিয়ে তিনি লিপ্ত হয়ে পড়লেন। এখানে কিন্তু একটা পাঠ শেষ হয়ে যাচ্ছে। এরপরে দেখানো হচ্ছে জয়রামবাবু সম্পর্কে, যে জয়রামবাবুর বয়স 50 পার হয়ে গিয়েছে, মানুষটা বেশ লম্বা চৌড়া, তবে যদি একটু ফর্সা হতো বা পরিষ্কার হতো তাহলে তাকে গৌরবর্ণ বলা যেত। মাথায় তার টাক রয়েছে, তার গোপ আছে, তবে গোপগুলো কেমন কাঁচা পাকা টাইপের। তার চোখ দুটি বেশ বড় বড় এবং ভাসা ভাসা। তার হৃদয়ের ভিতরে যে কোমলতাটা রয়েছে, সেটা তার এই 2 চক্ষু দিয়েই কিন্তু কি আমরা বুঝতে পারি, বা তার ওই 2 চক্ষু দিয়েই সেটা উপচে পড়ছে। এখানে জয়রামবাবু সম্পর্কে কিছু কথা গল্পকার বলেছেন।
তারপরে আমরা গল্প যত এগোবো দ্বিতীয় পরিচ্ছেদে, সেখানে জয়রামবাবু সম্পর্কেই কিন্তু আমরা এই দ্বিতীয় পরিচ্ছেদে পাব। এরপরে জয়রামবাবুর আদি বাসস্থান সম্পর্কে কিন্তু রয়েছে। সেখানে কি দেখানো হচ্ছে যে জয়রামবাবুর আদি বাসস্থান ছিল যশোহর জেলায়। তিনি যখন এখানে আসেন তখন তার সহায় সম্পত্তি বলে কিছুই ছিল না, তিনি একদম একাকী মানুষ। তার কাছে যদি কোনো কিছু ছিল সেটা ছিল তার প্রতিভা আর কঠোর পরিশ্রম। এবং আর ছিল কি না, ছিল একটা কেম্বিসের ব্যাগ, দেখো এখানে দেখতে পাচ্ছ, এবং একটা পিতলের ঘটি। বেশ, এটাই, এগুলো নিয়েই তিনি প্রথম মুক্তারির কাজ শুরু করেছিলেন। তো এখানে যখন তিনি প্রথম মুক্তারি করতে আসেন তখন কিন্তু রেলপথ ছিল না, তাই তো? তাহলে তিনি আসতেন কিভাবে না, পদ্মা পার হয়ে নৌকো করে আসতেন, কখনো 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 গরুর গাড়িতে তিনি আসতেন, কখনো পায়ে হেঁটে তিনি আসতেন। এবং ওনার কাছে তো কোনো সহায় সম্বল ছিল না, তাহলে প্রথমে তিনি 13 শিকা দিয়ে একটা বাড়ি ভাড়া নিয়েছিলেন এবং সেখানে তিনি একাকী অবস্থায় রান্না বান্না করে কিন্তু তিনি তার মুক্তারির ব্যবসা চালিয়ে গিয়েছেন। এইভাবে কঠোর পরিশ্রম করার পর জয়রামবাবুর একটা সময় আর্থিকগত দিক দিয়ে তিনি উন্নতি হচ্ছেন, বা ওনার আর্থিকগত দিকটা বেশ উন্নত হচ্ছে। তারপরে তিনি নিজের পরিশ্রমে যে অর্থ সঞ্চয় করেছেন বা অর্থ উপার্জন করেছেন সেটা দিয়েই তিনি একটা পাকা দালান কোঠা কিনছেন, পাশাপাশি পুকুর কিনছেন, বাগার কিনছেন, আবার কি না অনেকগুলো কোম্পানির কাগজও কিন্তু তিনি কিনেছিলেন। অর্থাৎ আর্থিকগত দিক দিয়ে তিনি কিন্তু পরবর্তী সময় তার কঠোর পরিশ্রমের ফলে তিনি আর্থিকগত দিক দিয়ে সচ্ছল হয়েছিলেন। ঠিক এরপরে আমরা লক্ষ্য করব যে একটা সময় আমাদের এই জয়রামবাবু এজলেসের এক ডেপুটির সাথে বচসায় লিপ্ত হয়ে পড়ে, অর্থাৎ ঝগড়া করে বসে, তর্কাতর্কি করে বসে। তখন যখন তিনি তর্কাতর্কি করেন এজলেসের ডেপুটির সাথে, তখন তিনি ওনার মাথা গরম হয়ে গেছে। তো মাথা গরম হওয়ার পরে তিনি যখন বাড়ি ফিরছেন তখন বাড়িতে এসে দেখছে এক নতুন কাণ্ড। সেটা কি না, বাড়িতে রয়েছে তার একটা গাই, গাইটার নাম হচ্ছে মঙ্গলা। ঠিক আছে, এই মঙ্গলা গাই একটা এড়ে বাছুর প্রসব করেছে। তখন তিনি কি করেছেন, ওই যে ডেপুটিটার সাথে তার বচসা হয়েছিল ওই ডেপুটিটার নামেই এড়ে বাছুরটার কিন্তু নামকরণ করে দিয়েছেন। ঠিক আছে, এরপরে আমরা যত সামনের দিকে এগোই দ্বিতীয় পরিচ্ছেদের কাহিনীতে, পরবর্তী সময় আবার লক্ষ্য করি যে আর একবার আইন বিষয়ক নিয়ে তর্কাতর্কি হয়েছে। কিন্তু এখানে লক্ষ্য করি যে এই যে হাকিম যিনি আছেন, অর্থাৎ যিনি বিচারপতি, তিনি কিন্তু জয়রামবাবুকে কোনো রকমের সাপোর্ট করছেন না, সাই দিচ্ছেন না। তখন জয়রামবাবু রেগে মেগে তিনি কি বলছেন না, আমার যে স্ত্রী, আমার স্ত্রীর আইন সম্পর্কে যতটা জ্ঞান রয়েছে দেখছি তো হুজুরেরও সেই জ্ঞানটা নেই। তাহলে কি আলটিমেটলি বিচারপতিকে অপমান করা হলো, হাকিমকে অপমান করা হলো। তো সেই অপমানের দায়ে আমাদের জয়রামবাবুকে জরিমানা করা হলো, অর্থদণ্ড দেওয়া হলো। কত না, 5 টাকা। তো এরপরে জয়রামবাবুর তো এটা আত্মসম্মানে লেগে গেছে যে আমি তো কোনো রকম কোনো ভুল কাজ করিনি। ঠিক আছে, অর্থাৎ ইনি কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কিন্তু লড়তেন। তো ইনি বলছেন আমি তো কোনো ভুল কাজ করিনি, আমি তো কোনো ভুল কথা বলিনি, তাহলে আমি 5 টাকা জরিমানা কেন দেব? তো সেই জন্য এই যে হাকিমের যে হুকুম, এটাকে বন্ধ করার জন্য, রহিত করার জন্য তিনি কিন্তু হাইকোর্ট পর্যন্ত লড়েছিলেন। হাইকোর্ট পর্যন্ত লড়ার জন্য ওনাকে 1700 টাকা মোট খরচ করতে হয়েছে। অর্থাৎ 1700 টাকা খরচ করে তিনি ওই যে হাকিমের যে হুকুম ওনাকে 5 টাকা জরিমানা দিতে হবে সেটাকে কিন্তু বন্ধ করিয়েছিলেন। তাহলে কেমন মানুষ, ওনার কাছে আত্মসম্মানটা কতটা ইম্পর্টেন্ট, জয়রাম বাবুর কাছে ওনার মর্যাদাটা কতটা ইম্পর্টেন্ট, উনি সেটা দেখাচ্ছেন যে আমি অন্যায়কে কখনো প্রশ্রয় দেব না। এতে হয়তো বিচারপতি আমাকে দণ্ড দিয়েছেন, অর্থদণ্ড দিয়েছেন 5 টাকা, কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি। ফলে আমাকে যতদূর পর্যন্ত দৌড়াতে হয় আমি দৌড়াবো, তাতে যত টাকা খরচ হয় আমি করব, 5 টাকার জন্যেই আমি কিন্তু খরচ করব। তাহলে 1700 টাকা খরচ করেছিলেন এই 5 টাকা যে অর্থদণ্ড দেওয়া হয়েছিল তাকে, সেটাকে বন্ধ করার জন্য। অবশেষে তিনি কিন্তু সেখানে সাফল্যও লাভ করেছিলেন 1700 টাকার বিনিময়ে। তাহলে দেখো, মানুষটাকে 5 টাকা জরিমানা করা হয়েছে, 5 টাকা দিলেই তো হয়ে যেত, কিন্তু না, ওনার কাছে আত্মসম্মানটা, ওনার কাছে মর্যাদাটা, ওনার কাছে ন্যায়টা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। সেই জন্য তিনি
এই যে এক বিচারপতি যে অন্যায় করেছেন তার উপরে, হ্যাঁ মানছি জয়রাম ওনাকে অপমান করেছে, তার মানে এটা নয় যে জয়রামবাবু কোনো অন্যায় কাজ করেছেন ফলে তাকে জরিমানা দেওয়া হয়েছে। তিনি সেই অন্যায়কে কখনো প্রশ্রয় দেন না, সেই জন্য 1700 টাকা খরচ করে আমাদের হাকিমের যে হুকুম সেটাকে কিন্তু রোধ করেছিলেন আমাদের এই জয়রামবাবু। তারপরে দেখানো হচ্ছে যে একটা সময় অর্থাৎ বিকেল দিকটাতে যে বৈঠকখানায় অনেকজন যুবক বৃদ্ধ এসে উপস্থিত হয়েছে, পাশাপাশি আমাদের পাড়ার নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জ বিহারী বাবুও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। এরা এসে কি করছে না তাস খেলছে, পাশা খেলছে, আর জয়রামবাবু সেটাকে কিন্তু দেখছেন। পাশাপাশি জয়রামবাবু কি করছেন না পাশাপাশি জয়রামবাবু দেখছেন ওই যে হাতিটাকে তো আনা হবে, ওনার তো দৃঢ় বিশ্বাস আছে যে হাতিটা চলে আসবে, কারণ এর আগেও বহুবার হাতি আনিয়েছেন, তাই না? তাহলে সেই হাতিটা যে আসবে, হাতিটা তো কোথাও একটা রাখতে হবে। তো সেই যেখানে হাতিটাকে রাখবে সেখানের বাগানটা পরিষ্কার করা চলছিল, ঠিক আছে। পাশাপাশি হাতিটা যে রাত্রিবেলাতে খাবে কলা পাতা এবং কলা গাছও কিছু এনে রাখা হয়েছিল, এবং বড় বড় বৃক্ষের 1-2টো ডাল হাতির জন্য কিন্তু রাখা হয়েছিল। এই সমস্ত জিনিস কিন্তু জয়রামবাবু তদারক করে বেড়াচ্ছিলেন বা দেখভাল করছিলেন বা দেখাশোনা করছিলেন। এর পরবর্তী সময় আমাদের সেই ভিতর এন্ট্রি হয় বৈঠকখানাতে, যাকে পত্র দিয়ে পাঠানো হয়েছিল। সে উত্তরে কি আনা হয়েছে যে উনি বলছেন ভৃত্য যে রাজা কিন্তু হাতি দিতে মানা করে দিয়েছে। তখন জয়রামবাবুদের রেগে গেছে, বলছে হ্যাঁ হাতি দিলেন না, হাতি দিলেন না, হাতি দিল না। তখন বলছে কেন, কিসের জন্য দিল না? তখন ভৃত্য বলছে না আমি তো দিলাম পত্রটা। তারপরে উনি বললেন যে হাতি দেওয়া হবে না, নিমন্ত্রণ দিয়েছি এটাই অনেক, গরুর গাড়িতেই যেন জয়রামবাবু আসেন। তখন জয়রামবাবু ভাবছে এত বড় অপমান আমাকে করা হয়েছে। তখন জয়রামবাবু রাগে ক্ষোভে ঠক ঠক করে কাঁপতে শুরু করেছে, তার চোখ মুখ একদম ফুলে গিয়েছে। তখন তিনি শেষে বলছেন যে আমাকে যদি যেতে হয় বিয়ে বাড়িতে তবে কিন্তু আমি হাতি করেই যাব, আমি কিন্তু কোনো রকম ভাবে গরুর গাড়ি করে যাব না, যদি যেতে হয় তাহলে হাতি করেই যাব, আমার একটা সম্মান আছে, আমি কিন্তু কোনো রকম ভাবে গরুর গাড়ি করে যাব না। এখানেই মূল কাহিনীটা দ্বিতীয় পরিচ্ছেদের শেষ হচ্ছে, ঠিক আছে। আশা করি কাহিনীটা মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা টেক্সট ধরে ধরে বিষয়টা পড়ব, একদম লাইন ধরে ধরে, একটা শব্দের অর্থও কিন্তু বাদ যাবে না, ঠিক আছে। তাহলে চলো এবারে আমরা দ্বিতীয় পরিচ্ছেদের লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খ কিন্তু আমরা আলোচনা করি। তো আমি এখানে নিজেকে সরিয়ে দিচ্ছি, তাহলে তোমরা পুরো বিষয়টা ক্লিয়ার ভাবে দেখতে পাবে। ঠিক আছে, আলোচনা এবারে শুরু করি, ঠিক আছে। তাহলে দেখো দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম লাইনে কি বলা হচ্ছে না, পরদিন রবিবার, এদিন প্রভাতে আহ্নিক পূজাটা মুখুজ্জে মহাশয় একটু ঘটা করিয়াই করিতেন। এই লাইনটি তোমাদের চোখের সামনে সাদামাটা একটা লাইন মনে হলেও এই লাইনটির ভিতরে লুকিয়ে আছে কিন্তু এক বিশাল পৃথিবী। কিভাবে বলি, দেখো বিষয়টা বোঝার চেষ্টা করো। পরদিন রবিবার, এই যে রবিবার, এই রবিবার মানেই কি বিশ্রামের দিন, নিরিবিলি সময় কাটানোর দিন। কিন্তু এই রবিবার দিন আমাদের এই মুখুজ্জে মহাশয় কি করেন না, এই রবিবার দিন আমাদের এই মুখুজ্জে মহাশয় প্রভাতে অর্থাৎ সকালে আহ্নিক পূজাটা কেমন ভাবে করেন না, বেশ ঘটা করে করেন। অর্থাৎ গল্ফাকার এখানে আমাদেরকে কি বোঝাতে চাইছেন না, আমাদেরকে এটাই বোঝাতে চাইছেন যে এই যে জয়রাম মুখুজ্জে মহাশয়, ইনি একজন ধর্মপরায়ণ ব্যক্তি। ইনি আহ্নিক পূজাটা সকালবেলাতে রবিবারে বেশ ঘটা করে করেন। এই আহ্নিক পূজা মানে কি না, আহ্নিক পূজা মানে হচ্ছে কি না প্রতিদিন সকালে নির্দিষ্ট নিয়মে দেবতার পূজা করা। তো এটাই জয়রামবাবু রবিবারে বেশ ঘটা করে কিন্তু তিনি করতেন। তো এখানে গল্ফাকার জয়রামবাবুর ব্যক্তিত্বের একটা দিক কিন্তু আমাদের সামনে তুলে ধরছেন। সেটা কি না, এই জয়রামবাবু সামাজিকভাবে প্রতিষ্ঠিত হলেও ধর্মাচরণের দিক দিয়ে কিন্তু তিনি বেশ নিষ্ঠাবান। আশা রাখছি প্রথম লাইনটি তোমরা বুঝতে পারলে যে গল্ফাকার এই প্রথম লাইনের মধ্য দিয়ে আমাদেরকে কি বোঝাতে চাইলেন। এরপরে দেখো কি রয়েছে, বেলা 9টার সময় পূজা সমাপন করিয়া জলযোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিলেন। কে
না আমাদের এই জয়রাম মুখোপাধ্যায় মহাশয় বা জয়রাম মুখুজ্জে মহাশয়। ইনি কি করলেন না রবিবারে সকাল বেলাতে উনি যে আহ্নিক পূজাটা করলেন সেই পূজাটা সমাপন মানে শেষ করা। সেই পূজাটা শেষ করলেন কখন না বেলা 9টার সময়। এই বেলা 9টার সময় পুজোটা শেষ করার পরে তিনি কি করছেন না জল যোগান্তে মানে কি বলতো না জল খাওয়ার শেষে অর্থাৎ বেলা 9টার সময় আমাদের মুখুজ্জে মহাশয় পূজা শেষ করে জল খাওয়ার পর তিনি কোথায় এসে বসছেন না বৈঠকখানায় এসে নিয়ে কিন্তু বসছেন। এরপরে আমাদের একটা দেখার বিষয় এখানে এই যে বেলা 9টা এই সময়টা বেছে নেওয়ার পেছনে কিন্তু একটা মনস্তাত্ত্বিকগত দিক লুকিয়ে রয়েছে। গল্ফাকার কিন্তু এখানে 8টাও দিতে পারতেন, বেলা 8টাও দিতে পারতেন, বেলা 7টাও দিতে পারতেন, কিন্তু গল্ফাকার এখানে দিয়েছেন বেলা 9টার সময়। সেই অর্থে এই বেলা 9টা বেছে নেওয়ার পেছনে একটা মনস্তাত্ত্বিকগত দিক কিন্তু লুকিয়ে রয়েছে। সেটা কি না এই যে বেলা 9টার সময় এটা এমন একটা সময় যখন বাড়ির সকল কাজ কিন্তু শেষ হয়ে যায় এবং আমাদের বাইরের কর্মজীবন কিন্তু শুরু হয়। ফলে আমাদের এই জয়রাম মুখুজ্জে মহাশয় এই বেলা 9টার সময়েই রবিবার দিন তার আহ্নিক পূজাটা শেষ করে এবং জলখাবার খাওয়ার পরে তিনি এই বৈঠকখানাতে কিন্তু এসে বসেছেন, অর্থাৎ তার কর্মজীবন কিন্তু তিনি শুরু করেছেন। আবার এই যে জয়রাম বাবু তিনি পুজো শেষ করার পরে জলখাবার শেষ করার পরে এই যে বৈঠকখানাতে এসে বসেছেন, এই বৈঠকখানা কি শুধুই মাত্র একটা বসার জায়গা? না, এই বৈঠকখানা হচ্ছে এক প্রকার ক্ষমতা ও একটা সম্মানের আসন জয়রাম মুখোপাধ্যায়ের কাছে বা জয়রাম মুখুজ্জে মহাশয়ের কাছে। কেন? কারণ এই বৈঠকখানাতেই এই আশেপাশের মানুষজন জয়রাম বাবুর কাছে কিন্তু বিভিন্ন প্রশ্নের উত্তর, উপদেশ, সমস্যার সমাধান এই সমস্ত কিছু নেওয়ার জন্য কিন্তু আসেন। এবং এই জয়রাম বাবুও এই বৈঠকখানায় বসেই বিভিন্ন মানুষের প্রশ্নের উত্তর দেন, মানুষকে উপদেশ দেন এবং বিভিন্ন মানুষের যে সমস্যা সেই সমস্যার সমাধানও কিন্তু তিনি করেন। অর্থাৎ ওনার কাছে এগুলো যেন এক প্রকার দায়িত্ব যা তিনি এই বৈঠকখানাতে বসে বেশ গুরুত্ব সহকারে সেগুলো কিন্তু পালন করেন। অর্থাৎ আমরা এখানে বলতেই পারি যে জয়রাম বাবুর কাছে এই বৈঠকখানা শুধুমাত্র একটা বসার জায়গা নয়, এটি ছিল সমাজের উপদেশক, সিদ্ধান্ত গ্রহণকারী একজন ব্যক্তির স্থান। আর সেই ব্যক্তিটাই কে না আমাদের এই মুখুজ্জে মহাশয়, অর্থাৎ জয়রাম মুক্তার বা জয়রাম মুখোপাধ্যায় মহাশয়, যিনি আমাদের এই আদরিণী গল্পের মূল চরিত্র। বোঝা গেল আশা করি পুরো বিষয়টা। এরপরে দেখো কি রয়েছে। অনেকগুলি মক্কেল উপস্থিত ছিল, তাহাদের সহিত কথাবার্তা কহিতে লাগিলেন। অর্থাৎ কি না অনেকগুলি মক্কেল উপস্থিত ছিল কোথায় না বৈঠকখানাতে। এই যে মক্কেল মানে কি? মক্কেল কাদের বলা হয়? মক্কেল হচ্ছে যে সকল ব্যক্তি উকিলের বা মুক্তারের সাহায্য বা পরামর্শ গ্রহণ করে সেই সকল ব্যক্তিকে মক্কেল বলা হয়। তো এই যে আমাদের জয়রাম বাবু রবিবারে সকালের পুজোটা শেষ করার পরে জলখাবার খাওয়ার পর যখন বৈঠকখানায় এসে বসলেন, তখন তিনি দেখলেন যে অনেকগুলি মক্কেল এই বৈঠকখানাতে কিন্তু কি না উপস্থিত হয়েছিল। অর্থাৎ বিভিন্ন মক্কেল আমাদের জয়রাম মুক্তারের কাছে বিভিন্ন ধরনের পরামর্শ নেওয়ার জন্য এসেছেন এবং জয়রাম বাবু কি করবেন, তার যে কাজ সেটা খুব গুরুত্ব সহকারেই পালন করবে। ফলে তিনি এই মক্কেলগুলির সহিত কথাবার্তা কহিতে লাগিলেন। অর্থাৎ এই মক্কেলগুলির সাথে তিনি বিভিন্ন ধরনের কথাবার্তাতে কিন্তু তিনি লিপ্ত হয়ে পড়লেন, যুক্ত হয়ে পড়লেন। তো এই কথাবার্তা চলাকালীন
আমাদের জয়রাম বাবুর হঠাৎ করে মনে পড়ে গেল সেই হাতিটির কথা। দেখো এখানে লেখা রয়েছে, হঠাৎ সেই হাতির কথা মনে পড়িয়া গেল। কখন? না যখন জয়রাম বাবু বৈঠকখানাতে অনেকগুলো মক্কেলের সাথে কথাবার্তা করছিলেন বা কথাবার্তা বলছিলেন। এই কথাবার্তা বলার ফাঁকেই হঠাৎ করে জয়রাম বাবুর সেই হাতিটির কথা মনে পড়ে গেল। আর এখানেই কিন্তু গল্পের মোডটা কিন্তু পরিবর্তন হচ্ছে, ভালো করে লক্ষ্য করো। এই জয়রাম বাবু মক্কেলগুলোর সাথে কথাবার্তা বলতে গিয়ে তিনি হাতিটার কথা কিন্তু ভুলেই গিয়েছিলেন। যখন হঠাৎ করে তার হাতির কথা মনে পড়ে, তখন ওনার মাথায় আসে, ইমা আমাকে তো চিঠিটা লিখতে হবে, হাতির ব্যবস্থা তো করতে হবে, নাহলে তো বিয়ে বাড়িতে আর যাওয়া হচ্ছে না, তাই না? কারণ আগের দিন প্রথম পরিচ্ছেদেই কিন্তু আমাদের পাড়ার নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু এই হাতির কথা কিন্তু বলে গিয়েছেন। এবং তারা এটাও বলে গিয়েছেন যে ঘোড়ার গাড়ির যাওয়ার পথ নেই পীরগঞ্জে, পাশাপাশি পালকি পাওয়া যাচ্ছে না, গরুর গাড়িতে যদি যেতে হয় তাহলে 2 দিন যেতে লাগবে, আসতে 2 দিন লাগবে। তাহলে ওরা মুখুজ্জে মহাশয়কে হাতির ব্যবস্থা করতে বলেছেন। আর এই বিষয়টা কিন্তু মুখুজ্জে মহাশয় ভুলেই গিয়েছিলেন। তাহলে যখন এই মক্কেলগুলোর সাথে বৈঠকখানাতে বসে গল্প করছেন, কথাবার্তা বলছেন, তখন হঠাৎ করে কিন্তু জয়রাম বাবুর সেই হাতিটির কথা মনে পড়ে যায় যে আচ্ছা, হাতিটির কথা তো ভুলেই গিয়েছি, হাতি ব্যবস্থা করার জন্য তো রাজার কাছে চিঠি লিখতে হবে। তখন দেখো জয়রাম বাবু এবার চিঠিটা লিখবে। তখন জয়রাম বাবু কি করছেন না, তখন কাগজ কলম লইয়া চশমাটি পরিয়া তিনি দেখো কি লিখছে, প্রবল প্রতাপান্বিত শ্রীল শ্রীমন মহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুর আশ্রিত জন প্রতিপলকেশু পাঠ লিখিয়া 2-3 দিনের জন্য একটি সুশীল ও সুবোধ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন। অর্থাৎ কি না, যখনই আমাদের এই জয়রাম বাবুর হাতির কথা মনে পড়ল, তখন তিনি তাড়াতাড়ি করে সেই মক্কেলদের থেকে যে কথাবার্তা চলছিল সেখান থেকে নিজেকে একটু সরিয়ে নিয়ে এসে তিনি কাগজ কলম নিলেন প্রথমে, তারপরে উনি চশমাটা পরলেন এবং তিনি প্রথমে একটা পাঠ লিখছেন। সেই পাঠটা কি লিখছেন একটু ভালো করে লক্ষ্য করো। প্রবল প্রতাপান্বিত শ্রীল শ্রীমন মহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুর আশ্রিত জন প্রতিপলকেশু। তো এই যে প্রবল প্রতাপান্বিত মানেটা কি? প্রবল প্রতাপান্বিত মানে হচ্ছে পরাক্রমশালী। তাহলে কাকে বলা হচ্ছে? রাজাকে বলা হচ্ছে। শ্রীল, এই শ্রীলটার মানে কি না, শ্রীল হচ্ছে এক প্রকার সম্মানীয় ব্যক্তির প্রতি সম্মানসূচক সম্বোধন করা। এরপর কি না, শ্রীমন মহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুর আশ্রিত জন প্রতিপলকেশু। অর্থাৎ দেখো তিনি আমাদের রাজাকে একটা সম্মানসূচক সম্বোধন করে তিনি পাঠটা লিখছেন। তো এখানে তোমাদের মনের ভিতরে একটা প্রশ্ন আসছে না যে এত দীর্ঘ ও জাঁকজমকপূর্ণ উপাধি কিসের কারণে? কারণ আমাদের এই জয়রাম বাবু জানেন যে তিনি একজন রাজাকে চিঠি লিখছেন এবং রাজাকে যথাযথ সম্মান না দেখালে যে কাজটার জন্য তিনি চিঠিটা লিখছেন সেই কাজটা কিন্তু নাও হতে পারে। সেই জন্যই তিনি প্রথমেই রাজাকে হৃদয় দিয়ে সম্মান জানিয়ে কিন্তু পাঠটা লিখছেন এবং তিনি লিখছেন যে প্রবল প্রতাপান্বিত শ্রীল শ্রীমন মহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুর আশ্রিত জন প্রতিপলকেশু। এই যে আশ্রিত জন প্রতিপলকেশু, এটা কি বোঝায় না, মহারাজ তার আশ্রিতদের দেখভাল করেন, দেখাশোনা করেন, তাদের প্রয়োজন মেটান। মুখুজ্জে মহাশয় আসলে এটা কৌশলে বলেছেন যে আমিও কিন্তু আপনারই আশ্রিত, আপনার কাছেই কিন্তু আমি আশ্রয় লাভ করেছি। তাহলে নিশ্চয়ই আপনি আমার এই চিঠির পাঠ পড়ে আপনি খুশি হবেন এবং আমার এই চিঠির অন্তর্গত যে বিষয়টা আপনাকে আমি জানানোর চেষ্টা করছি সেই বিষয়টা যেন আমার পূর্ণতা লাভ করে। তাহলে কি হলো না, এত বড় একটা জাঁকজমকপূর্ণ সম্মানসূচক একটা বাক্য বা একটা পাঠ আমাদের জয়রাম বাবু লিখে মূল বক্তব্যটা লিখছেন।
কি লিখছেন দেখো, যে 2-3 দিনের জন্য একটি সুশীল ও সুবোধ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন। অর্থাৎ আমাদের এই জয়রাম বাবু যখনই হাতিটির কথা মনে পড়ল তখনই তিনি সুন্দর করে রাজাকে একটা সম্মানসূচক সম্বোধন জানিয়ে তিনি 2-3 দিনের জন্য একটা সুশীল ও সুবোধ হস্তি কিন্তু প্রার্থনা করে তিনি পত্রটা লিখছেন, যাতে করে রাজা ওনার কথা মতো একটা সুশীল ও সুবোধ হাতি পাঠিয়ে দেন। এই যে সুশীল ও সুবোধ হস্তি তিনি প্রার্থনা করছেন, এই জয়রাম বাবু কিন্তু সাধারণ কোনো হাতি চাইছেন না। তিনি চাইছেন কেমন হাতি? না, একটা সুশীল ও সুবোধ হাতি। এর অর্থটা কি বলতো? না, এর অর্থটা হচ্ছে ভদ্র হাতি হতে হবে এবং সহজেই যেন সেই হাতিটাকে নিয়ন্ত্রণ করা যায়। এই রকমই একটা হাতি কিন্তু রাজার কাছে আমাদের জয়রাম বাবু চাইছেন, কারণ তিনি জানেন যে হাতি যদি অবাধ্য হয় তবে তা বিপদের কারণ কিন্তু হয়ে উঠতে পারে। সেই জন্যই আমাদের এই জয়রাম বাবু সুন্দর একটা সম্মানসূচক পাঠ লিখলেন প্রথমে, তারপরে ওনার যে বক্তব্য সেটা কিন্তু পত্রের মধ্যে তিনি লিখলেন এবং তিনি জানালেন যে রাজা আমাকে 2-3 দিনের জন্য যেন একটা সুশীল ও সুবোধ হাতি পাঠিয়ে দেন। আশা করি বিষয়টা তোমাদের বোঝা গেছে। দেখো এরপরে কি রয়েছে, না পূর্বেও আবশ্যক হইলে তিনি কতবার এইরূপ মহারাজের হস্তি আনাইয়া লইয়াছেন। অর্থাৎ এর আগেও কিন্তু তিনি এই ধরনের অনেকবার কাজকর্ম করেছেন, হাতিটাতি কিন্তু আনিয়েছেন। সুতরাং জয়রামবাবুর দৃঢ় বিশ্বাস যে পত্রটা আমি যখনই পাঠাবো, রাজা পত্রটা পাঠ করার পরে তিনি খুশি হয়ে আমাকে, আমি যেভাবে একটা হাতি চেয়েছি সুশীল ও সুবোধ, সেরকমই কিন্তু একটা আমাকে হাতি দিয়ে পাঠাবেন। এটা কিন্তু আমাদের মুখুজ্জে মহাশয়ের বিশ্বাস। সে কারণে তিনি আর কোনো রকম বেশি চিন্তা না করে তিনি যে চিঠিটা লিখলেন সেই চিঠিটা এবারে পাঠানোর পালা। দেখো তারপরে কি রয়েছে, না একজন ভৃত্যকে ডাকিয়া পত্রখানি লইয়া যাইতে আজ্ঞা দিয়া মুক্তার মহাশয় আবার মক্কেলগণের সহিত কথোপকথনে প্রবৃত্ত হইলেন। অর্থাৎ কি না, যখনই উনি চিঠিটা লিখলেন ওনার তো বিশ্বাস আছে যে হাতি অবশ্যই চলে আসবে, সেই জন্য উনি আর কোনো টেনশন নিলেন না। সেই জন্য তিনি কি করছেন না, চিঠিটা লেখার পরেই ওদের বাড়ির যে ভৃত্য মানে বাড়ির কর্মচারী বা বাড়ির যিনি কাজ করেন, ঠিক আছে, চাকর, ওনাকে ডাকিয়া তিনি ডেকে নিয়ে বলছেন ঠিক আছে এই পত্রটা নাও, এই পত্রটা তুমি রাজার কাছে গিয়ে পৌঁছাও। ওকে আজ্ঞা দিল কাকে না, পত্রটা নিয়ে যাওয়ার জন্য তাদের বাড়ির যে ভৃত্য, সেই ভৃত্যকে জয়রামবাবু ডাকছেন, ডেকে নিয়ে পত্রটি নিয়ে যাওয়ার জন্য তাকে কিন্তু আজ্ঞা দিলেন যে যাও তুমি রাজার কাছে এই পত্রটি নিয়ে যাও। তার পরবর্তী সময় মুক্তার মহাশয় কি করছে না, মুক্তার মহাশয় আবার মক্কেলগণের সহিত কথোপকথনে প্রবৃত্ত হইলেন। প্রবৃত্ত মানে কি, প্রবৃত্ত মানে আবার তিনি নিযুক্ত হলেন বা জড়িয়ে পড়লেন। অর্থাৎ ইনার তো বিশ্বাস আছে আমাদের জয়রামবাবুর, যে জয়রামবাবু তো জানেন আমি এর আগেও অনেকবার হাতিটাতি আনিয়েছি, হ্যাঁ এইভাবেই, তাহলে এইবারও নিশ্চয়ই রাজা তাকে একটি সুশীল ও সুবোধ হাতি অবশ্যই দিয়ে পাঠাবেন। তো যে চিঠিটা লিখলেন তিনি তার বাড়ির যে ভৃত্য তাকে দিয়ে পাঠালেন এবং যখনই চিঠিটা পাঠিয়ে দেওয়া হলো, যখনই ভৃত্য নিয়ে চলে গেল, তখনই আমাদের মুক্তার মহাশয় আর কোনো রকম চিন্তা ছাড়াই যে রাজা দেবেন কি দেবেন না, কারণ ওনার বিশ্বাস আছে যে আগেও তিনি এরকম আনিয়েছেন, সেই জন্য তিনি কোনো রকম টেনশন ছাড়াই, কোনো রকম চিন্তা ছাড়াই আবার ওই বৈঠকখানাতে যে সকল মানে মক্কেলগুলো এসেছিল ওনার সাথে পরামর্শ করার জন্য, ওনাদের সাথে আবার কিন্তু তিনি কথোপকথনে প্রবৃত্ত হইলেন। মানে কি না, আবার তিনি নিযুক্ত হয়ে পড়লেন মক্কেলগণের সাথে কথোপকথনে, অর্থাৎ কথাবার্তাতে। আশা করি পুরো বিষয়টা তোমাদের বোঝা গেছে। এরপরে দেখো কি রয়েছে, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন 50 পার হইয়াছে। অর্থাৎ কি না, গল্ফাকার এখানে জয়রামবাবুর সম্পর্কে বলছেন এবং তিনি আমাদেরকে জানাচ্ছেন যে জয়রাম মুখোপাধ্যায়ের বয়স 50 পার হয়ে গিয়েছে। তো এই 50 বছর পার হওয়া মানেটা কি না, জীবনের অনেক চড়াই উতরাই পার করা, বহু অভিজ্ঞতা সঞ্চয় করা। অর্থাৎ আমাদের এই জয়রামবাবু তার জীবনের অনেক চড়াই উতরাই পার করে বহু অভিজ্ঞতা কিন্তু তিনি সঞ্চয় করেছেন এই 50 বছরের মধ্যে, এবং ওনার বয়স বর্তমানে
50 বছর কিন্তু পার হয়ে গেছে। সুতরাং জয়রাম মুখোপাধ্যায় এখন আর যুবক নন, বরং তিনি একজন প্রবল অভিজ্ঞতা সম্পন্ন এক মানুষ। আশা করি বোঝা গেল। এরপরে দেখো কি রয়েছে না, মানুষটি লম্বা ছাদের, রংটি আর একটু পরিষ্কার হইলেই গৌরবর্ণ বলা যাইতে পারিত। এর মিনিংটা কি না, এবার জয়রাম বাবুর সম্পর্কে আরো বলা হচ্ছে। কি বলা হচ্ছে না, মানুষটি লম্বা ছাদের। ছাদের মানে হচ্ছে এখানে কি বলতো, ছাদের মানে হচ্ছে জয়রাম বাবুর আকৃতি বা গঠন। তাহলে জয়রাম বাবু বেশ লম্বা চৌড়া আকৃতির, বা জয়রাম বাবুর গঠন কেমন না বেশ লম্বা চৌড়া, তাই তো। তারপরে কি বলছে না, রংটি আর একটু পরিষ্কার হইলেই গৌরবর্ণ বলা যাইত। তাহলে গৌরবর্ণ কিন্তু তিনি নন। যদি আর একটু বেশি পরিষ্কার হতো তাহলে কিন্তু তাকে গৌরবর্ণ বলা যেতে পারত। গৌরবর্ণ মানে কি, গৌরবর্ণ মানে হচ্ছে পরিষ্কার, হ্যাঁ, সাদা বর্ণ, যার শরীরের চামড়ার রং সাদা তাদেরকে গৌরবর্ণ বলা হয়। তো জয়রাম বাবু কিন্তু অত পরিষ্কার ছিলেন না, অত সাদা ছিলেন না। তবে যদি আর একটু পরিষ্কার হতো তাহলে আমাদের এই জয়রাম বাবুকে গৌরবর্ণ বলা যেতে পারত। তো এই গৌরবর্ণের দ্বারা আমাদের এই গল্ফাকার আমাদেরকে কি বোঝাতে চাইছেন সেই বিষয়টি একটু ভালো করে লক্ষ্য করো। আগেকার সময় সমাজে গৌরবর্ণকে একটি বিশেষ সৌন্দর্যের মাপকাঠি হিসেবে ধরা হতো। তো এখানে গল্ফাকার সেই প্রসঙ্গই কিন্তু এই গৌরবর্ণের মাধ্যমে কিন্তু টেনে নিয়ে এসেছেন, যে জয়রাম বাবু যদি আর একটু পরিষ্কার হতেন তাহলে হয়তো গৌরবর্ণ হতো। এই গৌরবর্ণ মানে কি না, তখনকার সমাজে এই গৌরবর্ণকে একটি বিশেষ সৌন্দর্যের মাপকাঠি হিসেবে কিন্তু ধরা হতো। আশা করি বিষয়টা বোঝা গিয়েছে। দেখো এরপরে কি রয়েছে, গোপগুলি মোটা মোটা, কাঁচা পাকায় মিশ্রিত। অর্থাৎ কি না, এখানে গল্ফাকার আমাদেরকে বোঝাতে চাইছেন যে আমাদের এই জয়রাম বাবুর প্রায় বয়স হয়ে গিয়েছে। একটা সময় যখন জয়রাম বাবু যুবক ছিলেন তখন তার গোপগুলো বেশ কালো কালো ছিল, সুন্দর ছিল, কাঁচা কাঁচা ছিল, তাই তো। কিন্তু এখন যেহেতু তার বয়স হয়েছে সেহেতু তার যে গোপগুলো সেগুলো মোটা মোটা এবং কাঁচা পাকায় মিশ্রিত। কিছু কিছু গোপ কাঁচা কাঁচা আছে অর্থাৎ কালো কালো আছে, আবার কিছু কিছু গোপ পেকে গিয়েছে বয়স হওয়ার কারণে। সেই জন্যই গল্ফাকার এখানে বলছেন যে জয়রাম বাবুর গোপগুলো মোটা মোটা, বয়সের কারণে মোটা মোটা হয়ে গিয়েছে এবং কাঁচা পাকায় মিশ্রিত। ঠিক আছে, এরপরে দেখো কি বলা হচ্ছে, মাথার সম্মুখ ভাগে টাক আছে। অর্থাৎ কি, তার বয়স বাড়ার সাথে সাথে তার শারীরিক যে কাঠামো সেটারও পরিবর্তন ঘটেছে। অর্থাৎ একটা সময় জয়রাম বাবুর মাথাতে বেশ ঘন চুল ছিল, কিন্তু যত বয়স বাড়ছে ধীরে ধীরে কিন্তু তার মাথাতে টাক লক্ষ্য করা যাচ্ছে। সেই জন্য গল্ফাকার বলছেন যে জয়রাম বাবু মোটামুটি বয়স্ক হয়ে গিয়েছেন, সেই জন্য তার গোপগুলো মোটা মোটা কাঁচা পাকায় মিশ্রিত। পাশাপাশি ওনার যে মাথা, তার মাথার সম্মুখ ভাগে মানে মাথার সামনের দিকটাতে ওনার একটা টাকও কিন্তু রয়েছে। অর্থাৎ এখানে আমরা সুন্দরভাবে বুঝতে পারছি যে জয়রাম বাবুর বয়সের যে ছাপ সেটাই গল্ফাকার আমাদেরকে দেখাতে চেয়েছেন, যে জয়রাম বাবু এখন যুবক নয়, তিনি একজন অভিজ্ঞ পরায়ণ একজন ব্যক্তি। হ্যাঁ, তো উনার বয়স হয়ে গিয়েছে, তাই না। আশা করি ব্যাপারটা বোঝা গেল। এরপরে দেখো কি রয়েছে, চক্ষু দুইটি বড় বড়, ভাসা ভাসা। অর্থাৎ জয়রাম বাবুর যে চোখ দুটি সেগুলো বেশ বড় বড় এবং ভাসা ভাসা। এই যে বড় বড় চোখ, এই বড় বড় চোখ মানে কি বলতো না, এই বড় বড় চোখ সাধারণত আত্মবিশ্বাস ও দৃঢ়তার প্রতীক। কিন্তু এই যে ভাষা ভাষা, এই ভাষা ভাষা শব্দের অর্থ কি, ভাষা ভাষা শব্দের অর্থ হচ্ছে গভীর। এই ভাষা ভাষা শব্দটি এক বিষণ্ণতা বা গভীর চিন্তার আভাস দেয়। মনে হয় তার এই বড় বড় চোখ দুটির গভীরে হয়তো না বলা অনেক কথা জমে আছে, অনেক অভিজ্ঞতা, অনেক না পাওয়ার কথা কিন্তু লুকিয়ে রয়েছে। সেই জন্যই গল্ফাকার এখানে বলছেন যে আমাদের জয়রাম বাবুর যে চোখ দুটি সেটা বেশ বড় বড়, অর্থাৎ আত্মবিশ্বাস ও দৃঢ়তার প্রতীক, এবং ভাষা ভাষা, এই দুটি চোখের মধ্যে জয়রাম বাবুর অনেক গভীর না জানা কথা লুকিয়ে রয়েছে, না পাওয়া কথা লুকিয়ে রয়েছে, অনেক অভিজ্ঞতা লুকিয়ে রয়েছে, অনেক কথা কিন্তু জমা রয়েছে।
আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। এরপরে দেখো কি রয়েছে না, তাহার হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপাইয়া এই চক্ষু দুইটি দিয়া উছলিয়া পড়িতেছে। অর্থাৎ এই বাক্যটির মধ্য দিয়ে জয়রাম বাবুর অন্তরের যে আসল সৌন্দর্য সেটাই কিন্তু প্রকাশ পেয়েছে। দেখো আমরা সকলেই জানি, প্রথম পরিচ্ছেদেই আমরা পড়েছি যে এই জয়রাম বাবু একটুতেই রেগে যায়, বেশ কঠোর মানুষ, কিন্তু তার হৃদয়টা বন্ধু বাৎসল্যে কুসুমের মতো কোমল। অর্থাৎ আমাদের এই জয়রাম বাবু কঠোর মানুষ হলেও তার চোখে কোমলতাটা ঠিক কিন্তু ধরা পড়ে। এই জয়রাম বাবু এমন এক মানুষ, তিনি বাইরে থেকে কঠোর হলেও তার চোখে এক গভীর মমতা লুকিয়ে আছে, সেটাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে। তাহার হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপাইয়া এই চক্ষু দুইটি দিয়া উছলিয়া পড়িতেছে। এই যে ছাপাইয়া, ছাপাইয়া মানে কি, মানে উপচে পড়া, আর এই যে উছলিয়া, উছলিয়া মানে কি, উথলে পড়া। অর্থাৎ তাহার হৃদয়ের কোমলতা, তিনি কঠোর হতে পারে, তিনি একটুতেই রেগে যেতে পারেন, কিন্তু তার হৃদয়টা বন্ধু বাৎসল্যে কুসুমের মতো কোমল। তাহলে আমরা এক কথাই বলতেই পারি, গল্ফাকার এই লাইনটির মাধ্যমে আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে জয়রাম বাবু একটুতে রেগে যেতে পারেন, তিনি কঠোর হতে পারেন, কিন্তু তার হৃদয়ের যে কোমলতা সেটা তার দুই চক্ষুর মধ্য দিয়েই কিন্তু ফুটে উঠে, বা তার দুই চক্ষুর মধ্যে দিয়েই কিন্তু ধরা পড়ে। তিনি কঠোর হতে পারেন, কিন্তু তার দু চোখে রয়েছে এক গভীর মমতা, গভীর ভালোবাসা, গভীর স্নেহ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। দেখো এরপরে কি রয়েছে। ইহার আদিবাস যশোহর জেলায়। এখানে যখন প্রথম মুক্তারি করিতে আসেন তখন এদিকে রেল খোলে নাই। পদ্মা পার হইয়া কতক নৌকাপথে, কতক গরুর গাড়িতে, কতক পদব্রজে আসিতে হইয়াছিল। সঙ্গে কেবলমাত্র একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি ছিল। সহায় সম্পত্তি কিছুই ছিল না। অর্থাৎ গল্ফাকার এখানে আমাদের সামনে এই আদরিণী গল্পের মূল চরিত্র জয়রাম মুখোপাধ্যায়ের আদি বাসস্থানের কথা কিন্তু তুলে ধরেছেন। তিনি বলছেন যে এই জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস কোথায় ছিল না, যশোহর জেলায় ছিল। যখন তিনি এই অঞ্চলে প্রথম মুক্তারি ব্যবসা করতে আসেন বা প্রথম এই অঞ্চলে এসে আইন ব্যবসা শুরু করেন, তখন এখানে রেল লাইন খোলে নাই বা রেল লাইন ছিল না। তাই তাকে আসতে হয়েছিল নানা পথ পেরিয়ে, কখনো পদ্মা নদী হয়ে নৌকাপথ পেরিয়ে, কখনো গরুর গাড়িতে, আবার কখনো পদব্রজে মানে পায়ে হেঁটে হেঁটে কিন্তু তাকে আসতে হয়েছিল। তিনি যখন এখানে এলেন তখন তার হাতে ছিল মাত্র দুটি জিনিস। কি কি ছিল না, একটি ছিল ক্যাম্বিসের ব্যাগ, অর্থাৎ কি না খুব মোটা ও টেকসই কাপড় দ্বারা তৈরি একটা ব্যাগ, আর কি ছিল না একটি পিতলের ঘটি ছিল। এই দুটো জিনিসই ছিল তার কাছে, যে দুটি জিনিস তার দৈনন্দিন প্রয়োজন মেটাবে। কোনো সহায় সম্পদ, সহায় সম্বল, আত্মীয় পরিজন কিন্তু কোনো কিছুই তার কাছে ছিল না। শুধুই কি ছিল না, শুধুই ছিল ওই দুটো জিনিস, একটা ক্যাম্বিসের ব্যাগ এবং একটা পিতলের ঘটি। আর কি ছিল না, আর ছিল নিজের পরিশ্রম আর মেধা। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো কি রয়েছে। মাসিক 13 শিকায় একটি বাসা ভাড়া লইয়া নিজ হাতে রাঁধিয়া খাইয়া মুক্তারি ব্যবসায় আরম্ভ করিয়া দেন। অর্থাৎ যখন জয়রামবাবু এই অঞ্চলে এলেন তখন তিনি প্রথমে কি করলেন না, প্রথমেই তিনি একটা বাসা ভাড়া নিলেন মাসিক 13 শিকা দিয়ে, এবং এই বাসাতে তিনি একাকী অবস্থায় নিজের খাবার নিজে রেঁধে তিনি এই মুক্তারি ব্যবসাটা শুরু করেছিলেন। অর্থাৎ কি না, তিনি একেবারে শূন্য থেকে শুরু করেছিলেন একটা ছোট্ট বাসা, হাতে সামান্য অর্থ, নিজের হাতে রান্না করা খাবার আর একরাশ স্বপ্ন নিয়ে তিনি তার মুক্তারি পেশা বা মুক্তারি ব্যবসা কিন্তু শুরু করেছিলেন।
এবার আমরা 13 শিকার যে কনসেপ্টটা সেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। অঙ্কের মতো একটু বিষয় মনোযোগ সহকারে শুনবে। দেখো, আগেকার সময় ভারতীয় মুদ্রা ব্যবস্থায় 16 আনা সমান ছিল 1 টাকা, ঠিক আছে? আর 4 আনা বা 25 পয়সার সমমানের মুদ্রা ছিল আমাদের সিকি, ঠিক আছে? এবার 1 সিকি সমান ছিল মোট 4 আনা, ঠিক আছে? তাহলে আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে এই যে জয়রাম বাবু এই অঞ্চলে এসে যে একটা বাসা ভাড়া নিলেন মাসিক কত আনা দিয়ে, তাহলে তোমাদের উত্তর কি হবে? দেখো, হিসেবটা বার করছি। জয়রাম বাবু বাসা ভাড়াটা নিয়েছিলেন মাসিক কত শিকায়? 13 শিকায়। আর আমরা জানলাম 1 শিকা সমান কত? 4 আনা, তাই তো? তাহলে 13 × 4 করবো, তবে আনাটা পেয়ে যাব। 13 × 4, তাহলে 13 × 4 সমান কত? 13 × 4 হচ্ছে 52। তাহলে জয়রাম বাবুকে এ অঞ্চলে এসে একটা বাসা ভাড়া নিতে হয়েছিল মাসিক 52 আনা দিয়ে, ঠিক আছে? আর যদি শিকাতে বলি তাহলে 13 শিকা দিয়ে। এবার পুরো হিসেবটা আমি তোমাদেরকে বলে দিলাম, তাহলে তোমরা একটু হিসেব করে বার করে কমেন্ট করে জানাবে তো যে জয়রাম বাবুকে এই বাসা ভাড়া নিতে হয়েছিল মাসিক কত টাকা কত আনায়। আবারও বলে দিচ্ছি, 16 আনা সমান 1 টাকা। এটা কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানাবে। আশা করি এই 13 শিকার জায়গাটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। যেভাবেই তোমাদেরকে প্রশ্ন দেখ, এই 13 শিকা সম্পর্কে তোমরা উত্তর দিতে পারবে। তবে বিশেষ করে মনে রাখবে 1 শিকা সমান 4 আনা, ঠিক আছে? ওকে, দেখো এরপরে কি রয়েছে। এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়াছেন, বাগান করিয়াছেন, পুকুর কিনিয়াছেন, অনেকগুলি কোম্পানির কাগজও কিনিয়াছেন। অর্থাৎ কি না, সেই একেবারে শূন্য হাতে শুরু করা আমাদের জয়রাম মুখোপাধ্যায় এখন আর আগের মতো নেই। কঠোর পরিশ্রম করে তিনি কি হয়েছেন? বেশ ধনী হয়েছেন। ফলে তিনি নিজের থাকার জন্য পাকা দালান কোঠা করিয়াছেন। পাকা দালান কোঠা মানে কি না, বারান্দা যুক্ত পাকা দালান। তারপরে কি করিয়াছেন না, বাগান করিয়াছেন, একটা সুন্দর বাগান করেছেন, পাশাপাশি একটা পুকুরও কিন্তু কিনেছেন। আবার অনেকগুলি কোম্পানির কাগজও কিন্তু তিনি কিনেছেন। তো এই কোম্পানির কাগজ জিনিসটা কি সেটা একটু আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, একটু ভালো করে বুঝে নাও। দেখো, এখানে কোম্পানি বলতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা বোঝানো হয়েছে। আগেকার সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ব্যবসায় যুক্ত হওয়ার জন্য যে কাগজ বা যে দরপত্র বা চিঠি, সেটাই হচ্ছে কোম্পানির কাগজ। অর্থাৎ কি না, আগেকার সময় এই পরাধীন ভারতে যারা উচ্চ শ্রেণীর মানুষ, যারা বিত্তবান মানুষ, যারা আর্থিকগত দিক দিয়ে একটু সচ্ছল, এই সকল মানুষেরা কোম্পানির ব্যবসায় অর্থ বিনিয়োগ করতেন। আর তার পরিবর্তে প্রমাণ হিসেবে মিলত একটা দরপত্র, অর্থাৎ কি না একটা কোম্পানির কাগজ। তো আমাদের এই গল্ফে জয়রাম মুক্তারি ব্যবসায় সাফল্য লাভ করে অনেকগুলি কি করেছিল না, কোম্পানির কাগজ বা দরপত্র কিন্তু তিনি কিনেছিলেন। আশা করি বিষয়টা বোঝা গেছে। ওকে, এরপরে দেখো কি রয়েছে। যে সময়ের কথা বলিতেছি তখন এ জেলায় ইংরেজিওয়ালা মুক্তারের আবির্ভাব হইয়াছে বটে, কিন্তু জয়রাম মুখুজ্জেকে তাহারা কেউই হটাইতে পারে নাই। তখনও উনি এ জেলার প্রধান মুক্তার বলিয়াই গণ্য। অর্থাৎ কি না, তখনকার সময় অর্থাৎ তখনকার দিনে নতুন ইংরেজিওয়ালা আইনজীবীদের আগমন হয়েছিল, যারা আধুনিক শিক্ষা নিয়ে এসেছিল। কিন্তু জয়রাম মুখোপাধ্যায় এতটাই দক্ষ ও জনপ্রিয় ছিলেন যে তাকে সরানো কিন্তু ওই ইংরেজিওয়ালা মুক্তারদের সম্ভব হয়ে ওঠেনি। ফলে জয়রাম বাবু তখনও কিন্তু জেলার প্রধান ও সর্বাধিক সম্মানিত মুক্তার বলেই কিন্তু তিনি গণ্য ছিলেন। এই জয়রাম বাবুকে কিন্তু এই নব আগত ইংরেজিওয়ালা যে মুক্তাররা, ওনারা কিন্তু জয়রাম বাবুর স্থান নিতে পারেননি। বোঝা গেল বিষয়টা? ওকে, এরপরে দেখো কি রয়েছে। মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কমল ও স্নেহপ্রবণ হইলেও মেজাজটা কিছু রুক্ষ। অর্থাৎ কি না, এখানে গল্ফাকার আমাদের সামনে জয়রাম মুখোপাধ্যায়ের দুটি বিপরীত স্বভাবের কথা আমাদেরকে জানান দিচ্ছেন।
কেমন দেখো না, জয়রাম মুখোপাধ্যায়ের হৃদয়খানি একদিকে কেমন ছিল না, কোমল ও স্নেহপ্রবণ, অর্থাৎ কি না দয়ালু ও সহানুভূতিশীল, কিন্তু অন্যদিকে তার মেজাজটা ছিল রুক্ষ, অর্থাৎ কি না অন্যদিকে তিনি ছিলেন বেশ কঠোর, বেশ কঠিন। অর্থাৎ কি দাঁড়ালো না, গল্ফাকার আমাদেরকে বলতে চাইছেন যে এ ধরনের মানুষকে সহজে কিন্তু বোঝা যায় না, কারণ কখনো তিনি স্নেহশীল বাবার মতো, আবার কখনো বজ্রের মতো কঠিন। এটাই কিন্তু গল্ফাকার আমাদেরকে বোঝাতে চেয়েছেন। আশা করি বিষয়টা বোঝা গেছে। ওকে, দেখো এরপরের লাইনে কি রয়েছে। যৌবনকালে ইনি রীতিমতো বদরাগী ছিলেন, এখন রক্ত অনেকটা ঠান্ডা হইয়া আসিয়াছে। ইনি বলতে এখানে আমাদের জয়রাম মুখোপাধ্যায়ের কথা বোঝাচ্ছেন গল্ফাকার। তো গল্ফাকার এই লাইনটির মধ্য দিয়ে সময়ের সাথে সাথে স্বভাব বদলের যে একটা ঘটনা, সেটাই কিন্তু আমাদের সামনে তুলে ধরেছেন। কেমন দেখো, যে আমরা যখন বা মানুষ যখন ছোটবেলাতে যৌবনকালে তরুণ অবস্থায় থাকে, তখন মানুষ একটুতেই আবেগপ্রবণ হয়ে পড়ে, তাড়াহুড়ো করে বসে, একটুতেই রেগে যায়। কিন্তু মানুষের বয়স বাড়ার সাথে সাথে মানুষ অভিজ্ঞ হয়, ধীর স্থির হয়, চিন্তা গভীর হয়। এখানে জয়রামও কিন্তু সেই সকল মানুষদের থেকে ব্যতিক্রম নয়। আগে এই জয়রাম মুখোপাধ্যায় অর্থাৎ যৌবনকালে তিনি আগুনের মতো জ্বলে উঠতেন, একটুকুতেই রেগে যেতেন, কিন্তু এখন রক্ত ঠান্ডা হয়ে আসিয়াছে, অর্থাৎ এখন আর জয়রামবাবু একটুতেই রেগে যান না, কারণ তিনি অভিজ্ঞ হয়েছেন, তিনি চুপ থাকতে শিখেছেন, তিনি যে কোনো জিনিসকে নিজের বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করতে শিখেছেন। সেই কারণেই গল্ফাকার বলছেন যে যৌবনকালে আমাদের জয়রামবাবু একটু বেশ বদরাগী ছিলেন, কিন্তু আজকাল ওনার রক্ত একটু ঠান্ডা হয়েছে, আজকাল অত সহজে তিনি কিন্তু রেগে যান না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এরপরে দেখো কি রয়েছে। সেকালে হাকিমেরা একটু অবিচার অত্যাচার করিলেই মুখুজ্জে মহাশয় রাগিয়া চেঁচাইয়া অনর্থপাত করিয়া তুলিতেন। এখানে গল্ফাকার জয়রাম মুখোপাধ্যায়ের ন্যায়ের প্রতি যে ভালোবাসা, তার পরিচয়টাই কিন্তু তুলে ধরেছেন। অর্থাৎ কি না, জয়রাম মুখোপাধ্যায় শুধু নিজের স্বার্থের জন্য নয়, বরং অন্যায় দেখলেই প্রতিবাদ করতেন। তিনি কোনো জিনিসে ভয় পেতেন না, তার হৃদয়ে ছিল গভীর সাহস। আমরা সাধারণত লক্ষ্য করি যে অনেকে ক্ষমতার সামনে মাথা নত করে, কিন্তু এই জয়রাম তা করতেন না। এটি থেকে বোঝা যায় যে তিনি শুধু একজন মুক্তার ছিলেন না, বরং সমাজের অন্যায়ের বিরুদ্ধে এক যোদ্ধাও ছিলেন। সে কারণেই গল্ফাকার বলছেন এখানে যে সে কালে অর্থাৎ সেই সময় হাকিমেরা মানে বিচারপতিরা যদি একটু অবিচার অত্যাচার করত, তাহলে এই অবিচার অত্যাচারের বিরুদ্ধে কিন্তু কোনো রকম ভয় ভীত না হয়ে আমাদের এই জয়রাম মুখোপাধ্যায় চিৎকার করে উঠতেন এবং কি অনর্থপাত করিয়া তুলিতেন। অনর্থপাত মানে হচ্ছে কোনো না কোনো দুর্ঘটনা ঘটিয়ে বসতেন, তিনি সহ্য করতে পারতেন না। ঠিক আছে, কারণ ন্যায়ের প্রতি তার একটা ছিল গভীর ভালোবাসা, অন্যায় দেখলেই কিন্তু তিনি প্রতিবাদ করতেন। তো সেটাই বলছে এখানে আমাদের গল্ফাকার যে তখনকার সময় হাকিমেরা অর্থাৎ বিচারপতিরা যদি একটু অন্যায় অবিচার করত, তাহলেই কিন্তু আমাদের এই জয়রাম মুখোপাধ্যায় তাদের উপর ঝাঁপিয়ে পড়তো, চিৎকার করত। কোনো রকমভাবে কিন্তু জয়রামের হাত থেকে এই বিচারপতিরা ছাড়া পেত না। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। এরপরে দেখো কি রয়েছে। একদিন এজলাসে এক ডেপুটির সহিত ইহার বিলক্ষণ বচসা হইয়া যায়। বিকেলে বাড়ি আসিয়া দেখিলেন তাহার মঙ্গলা গায়ে একটি এঁড়ে বাছুর প্রসব করিয়াছে। তখন আদর করিয়া উক্ত ডেপুটি বাবুর নামে বাছুরটির নামকরণ করিলেন। অর্থাৎ কি হয়েছে না দেখো না, এই যে একদিন এজলাসে মানে কি না বিচারালয়ে ডেপুটির সহিত, ডেপুটি মানে কি না উচ্চপদস্থ কর্তার কর্মচারী। তো একটু আগেই আমরা জানলাম যে আমাদের এই জয়রামবাবু অন্যায়কে কখনো প্রশ্রয় দিতে জানেন না। আগেকার সময় হাকিমেরা যদি একটু অবিচার অত্যাচার করতো, তাহলে কিন্তু উনি রাগিয়া চেঁচাইয়া অনর্থপাত কিন্তু করে তুলতেন। তো এরকমই একটা ঘটনা ঘটেছে একদিন এজলাসে অর্থাৎ বিচারালয়ে।
একজন ডেপুটির সাথে আইন সংক্রান্ত হয়তো তার কোনো রকম বিলক্ষণ মানে হচ্ছে খুব ভালো রকম বচসা হয়ে গিয়েছে। বচসা মানে হচ্ছে তর্কাতর্কি হয়ে গেছে, খুব ভালো রকম তর্কাতর্কি হয়েছে, ঝগড়া হয়েছে। তো এই ঝগড়া হওয়ার পরে যখন সে তার মাথায় রাগ নিয়ে বিকেল বেলাতে তার বাড়ি ফিরছে, তখন তার বাড়িতে যে মঙ্গলা বলে একটা গাই আছে, তোমরা ক্লাস 11-এর সময় বিড়াল নামক প্রবন্ধে মঙ্গলার শব্দটা পেয়েছে, মঙ্গলা গাই, তাই না? তো মঙ্গলা গাই বলে একটা গাই আছে আমাদের জয়রাম বাবুর। দেখছে যে এই মঙ্গলা গাই একটা এঁড়ে বাছুর প্রসব করেছে, অর্থাৎ এঁড়ে বাছুর দিয়েছে। তখন আমাদের এই জয়রাম বাবু কি করেছেন, যে ডেপুটি বাবুর সাথে তার বচসা হয়েছে সেই ডেপুটি বাবুর যে নামটা ছিল সেই নাম দিয়েই কিন্তু এঁড়ে বাছুরের নামকরণটা কিন্তু করে দিয়েছেন। অর্থাৎ কি না, এই যে ডেপুটির সাথে আমাদের জয়রাম বাবুর যে তর্কাতর্কি হয়েছিল, এই যে রাগ দেখাদেখি হয়েছিল, বা জয়রাম বাবু যে রাগ দেখিয়েছিল ডেপুটি বাবুকে, সেই রাগ দেখিয়েই কিন্তু আমাদের এই জয়রাম বাবু ক্ষান্ত থাকেননি বা চুপচাপ দিয়ে থাকেননি। প্রতিশোধ নেওয়ার পরিবর্তে এক রসিক উপায় কিন্তু তিনি বার করেছেন। এটি তার তীক্ষ্ণ বুদ্ধির পরিচয়, খুব স্বাভাবিক। তিনি শত্রুর প্রতিও বিদ্রুপ করতে জানেন, কিন্তু সেটা এমনভাবে করেন যাতে তা তিক্ত না হয়ে মজার হয়ে ওঠে। সে কারণেই তিনি কি করলেন না, ডেপুটির যে নামটা ছিল সেই ডেপুটির নাম দিয়েই মঙ্গলা যে গাইটা এঁড়ে বাছুরটা প্রসব করেছে সেই এঁড়ে বাছুরের নামকরণ কার নামে করলো, এই ডেপুটি বাবুর নামকরণেই কিন্তু করে দিলেন। ঠিক, আশা করি বিষয়টা বোঝা গেছে। দেখো এরপরে লাইনে কি রয়েছে। ডেপুটি বাবু লোক পরম্পরায় ক্রমে এ কথা শুনিয়াছিলেন এবং বলা বাহুল্য নিতান্ত প্রীতিলাভ করেন নাই। অর্থাৎ কি না, এই যে ডেপুটি বাবুর যে নাম সেই নামকরণটা দিয়েই যে এঁড়ে বাছুরের নামকরণ করেছেন জয়রাম বাবু, এটা ক্রমে তিনি লোকের মুখে শুনেছিলেন এবং এই কথাটা শুনে বলা বাহুল্য যে তিনি নিতান্ত প্রীতিলাভ করেন নাই। প্রীতিলাভ মানে তৃপ্তবোধ কিন্তু করেন নাই। কেই বা তৃপ্তবোধ করতে পারে যে তার নাম দিয়ে যদি এঁড়ে বাছুরের নামকরণ করা হয়, কেউ কি শান্তি অনুভব করবে? তো সেটা এখানে বলা হচ্ছে যে প্রীতিলাভ করেন নাই। প্রীতিলাভ মানে হচ্ছে তৃপ্তবোধ করেননি। ঠিক আছে, ওকে। দেখো এরপরে কি রয়েছে। আর একবার এক ডেপুটির সম্মুখে মুখুজ্জে মহাশয় আইনের তর্ক করিতেছিলেন, কিন্তু হাকিম কিছুতেই ইহার কথায় সায় দিতেছিলেন না। অবশেষে রাগের মাথায় জয়রাম বলিয়া বসিলেন, আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নাই দেখছি। সেদিন আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের 5 টাকা জরিমানা হইয়াছিল। তো ঘটনাটা কি হলো না, আর একবার কি হয়েছে না, ডেপুটির সামনে, সম্মুখে মানে সামনে, ডেপুটির সামনে মুখুজ্জে মহাশয় আইনের নিয়ে তর্ক করছিলেন, আইন বিষয়ক কোনো একটা তর্ক করছিলেন। তখন হাকিমও ছিল পাশে। হাকিম মানে হচ্ছে বিচারপতি। কিন্তু এই বিচারপতি কোনো রকমভাবে জয়রামকে কি না সায় দিচ্ছিলেন না, অর্থাৎ সমর্থন করছিলেন না। তখন জয়রাম মুখোপাধ্যায় রেগে গিয়েছে। যখন রেগে গিয়েছে তখন রাগের বশে এই হাকিমকে অর্থাৎ হুজুরকে অর্থাৎ বিচারপতিকে বলে বসেছে যে আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নাই দেখছি। রাগের মাথায় বলে দিয়েছে, বলছে আমার স্ত্রীর, আমার বউয়ের যেটুকুনি আইন সম্পর্কে অভিজ্ঞতা আছে এই বিচারপতি, এই হাকিমের, হুজুরের তো দেখছি তাও নাই। তো এই যে হাকিমকে অপমান করা হলো, সেদিন আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের 5 টাকা জরিমানা হইয়াছিল। অবমাননা মানে হচ্ছে অপমান, অবমাননার জন্য মানে হচ্ছে অপমান করার জন্য। তো এই যে হাকিমের বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা, ঠিক আছে, যে আমার স্ত্রীর যেটুকুনি জ্ঞান আছে আইন সম্পর্কে সেটা আপনার নেই, তো এই ধরনের আদালতে একটা অবমাননার জন্য, অপমানের জন্য মোক্তার মহাশয়কে 5 টাকা জরিমানা করা হয়েছিল। জরিমানা মানে হচ্ছে অর্থদণ্ড দেওয়া হয়েছিল, শাস্তি স্বরূপ তাকে কি করা হয়েছিল, 5টি টাকা জরিমানা করা হয়েছিল। বোঝা গেল জায়গাটা। এরপরে দেখো কি রয়েছে না, এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট অবধি লড়াই করেছেন। সর্বশুদ্ধ 17 টাকা ব্যয় করিয়া এই 5 টাকা জরিমানার হুকুম রহিত করিয়াছেন। অর্থাৎ কি না, যখনই দেখছেন এরকম একটা ঘটনা হয়েছে যে বিনা অপরাধে এই আমাদের জয়রামকে 5 টাকা জরিমানা করা হয়েছে, কে করেছে না আমাদের হাকিম, তাহলে বলছে এটা তো গভীর অন্যায় কাজ, তাই তো? অর্থাৎ এখানে আমাদের জয়রাম বাবুর সম্মানে আঘাত দেওয়া হয়েছে, জয়রাম বাবুর আত্মসম্মানের ব্যাপার, যে আমি কোনো রকমভাবে কোনো অন্যায় করিনি, তার উপর আমাকে 5 টাকা জরিমানা করা হয়েছে। লোকে শুনলে এটা কি ভাববে, তাই না? এরপরে জয়রাম বাবু কিন্তু এই 5 টাকা দেননি, জরিমানা কিন্তু দেননি।
আমরা আমরা কি ভাবতাম যে 5 টাকা দিলেই হতো, কিন্তু না, জয়রাম বাবু কিন্তু এখানে 5 টাকা দেননি, কারণ তার কাছে আত্মসম্মানটা, তার কাছে মর্যাদাটা খুব বেশি ইম্পর্টেন্ট, তার কাছে ন্যায়টা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক না? সে কারণে ওনাকে যত দূর দৌড়াতে হয়েছে তিনি দৌড়েছেন, তিনি হাইকোর্ট অবধি কিন্তু পর্যন্ত লড়েছেন। তো সমস্ত কিছু করার পরে 1700 টাকা ব্যয় করে, টোটাল 1700 টাকা খরচ করে এই 5 টাকা জরিমানা হুকুম রহিত করিয়াছিলেন। এই যে হুকুম, হুকুম মানে এই যে হাকিম বা এই যে হুজুর যে হুকুম দিয়েছিল 5 টাকা জরিমানার জন্য, আদালত অবমাননা করার জন্য যে 5 টাকা জরিমানা করা হয়েছিল জয়রামকে, তো সেই 5 টাকা জরিমানা সে কি করেছিল? রহিত করতে পেরেছিল। রহিত মানে বন্ধ করতে পেরেছিল। তাহলে মানুষটার আত্মমর্যাদা, মানুষটার সম্মান কতখানি, মানুষটা ন্যায়ের জন্য কতখানি দৌড়াতে পারে। মানুষটাকে যে 5 টাকা জরিমানা করা হয়েছিল বিনা অপরাধে, সে জানে যে আমি কোনো অন্যায় করিনি, ঠিক আছে, সে 5 টাকা জরিমানা কেন দেবে? সেই জন্য হাইকোর্ট পর্যন্ত গিয়েছে। 5 টাকার জন্য সে 1700 টাকা খরচ করেছে। কেন? কারণ তার কাছে আত্মমর্যাদা ইম্পর্টেন্ট, তার কাছে ন্যায়টা ইম্পর্টেন্ট, তার কাছে সম্মানটা ইম্পর্টেন্ট। আশা করি পুরো বিষয়টা কিন্তু বোঝাতে পেরেছি। দেখো এরপরে কি রয়েছে। মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করিতেন, তেমনি তাহার ব্যয়ও যথেষ্ট ছিল। তিনি অকাতরে অন্নদান করিতেন। অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মকদ্দমা তিনি কত সময় বিনা ফিজে, এমনকি নিজে অর্থ ব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়াছেন। অর্থাৎ কি না, এখানে গল্ফাকার জয়রাম মুখোপাধ্যায়ের উদারতার পরিচয় দিয়েছেন। দেখো আমাদের সমাজে অনেকে যখন অনেক বেশি টাকা উপার্জন করে ফেলে তখন কিন্তু কৃপণ হয়ে যায়, কিন্তু জয়রাম ছিলেন তার ব্যতিক্রম। তিনি সর্বদা দান করতেন ভালোবাসা, তিনি সর্বদা মানুষকে ভালোবাসতেন, গরিবদের পাশে দাঁড়াতেন। তিনি অকাতরে অর্থাৎ কোনো রকম দুঃখ কষ্ট ছাড়াই মানুষকে অন্ন দান করতেন। সে কারণেই বলা হচ্ছে যে এখানে জয়রাম মুখোপাধ্যায়ের যে উপার্জনটা হতো, সেই উপার্জনের থেকে ব্যয়ও কিন্তু তার যথেষ্ট পরিমাণে কিন্তু হতো। আবার অনেক সময় তিনি অত্যাচারিত গরিব লোকেদের হয়ে মোকদ্দমাও করেছেন, সেটাও আবার বিনা ফিজে, অর্থাৎ কোনো রকম কোনো টাকা না নিয়ে। এমনকি তিনি নিজের অর্থ পর্যন্ত সেখানে ব্যয় করেছেন ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য। তাহলে আলটিমেটলি কি হলো না, এখানে গল্ফাকার জয়রাম বাবুকে এমনভাবে তুলে ধরেছেন যে এই জয়রাম বাবু হলেন একজন প্রকৃত ন্যায়পরায়ণ ব্যক্তি। তিনি শুধু নিজের লাভের কথা ভাবেননি, যারা দুঃখী নিপীড়িত তাদের জন্য বিনামূল্যে অকাতরে কিন্তু তিনি কাজ করে গিয়েছেন। অর্থাৎ এখানে জয়রাম বাবুর উদারতার পরিচয়টাই কিন্তু আমরা লক্ষ্য করছি। পুরো বিষয়টা বোঝা গেল? ওকে, এরপরে দেখো কি রয়েছে। প্রতি রবিবার অপরাহ্নকালে পাড়ার যুবক বৃদ্ধগণ মুক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা প্রভৃতি খেলিয়া থাকেন। অদ্যও সেই রূপ অনেকে আগমন করিয়াছেন। পূর্বোক্ত ডাক্তারবাবু ও উকিল বাবুও আছেন। অর্থাৎ কি না, এখানে গল্ফাকার জয়রাম বাবুর বাড়ির পরিবেশের কথাটা ফুটিয়ে তুলেছেন। দেখো এখানে এই যে জয়রাম বাবুর বৈঠকখানাটি, এই বৈঠকখানাটি জয়রাম বাবুর শুধু একটি ব্যক্তিগত জায়গা নয়, এটি যেন একটি সামাজিক কেন্দ্র, যেখানে বিভিন্ন বয়সের মানুষ মিলিত হন, সময় কাটান। সমাজে কিছু মানুষ থাকেন যাদের বাড়ি শুধু তাদের নয়, বরং সকলের জন্য উন্মুক্ত। জয়রামের বাড়ি তেমনই এক জায়গা যেখানে মানুষ অবসর কাটাতে আসে, খেলাধুলা করে, গল্প করে। তো এরকমই রবিবারে দেখা যায় যে বিকেল বেলাতে, অর্থাৎ অপরাহ্নকালে মানে বিকেল বেলাতে, পাড়ার যুবক বৃদ্ধগণ মুক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া, সমবেত মানে কি বলতো, সমবেত মানে একত্রিত হয়ে কি করে না, তাস আর পাশা খেলে থাকেন। তো আজকে অদ্যও মানে আজকে সেই রূপ অনেকেই কিন্তু আগমন করেছেন, অর্থাৎ অনেকেই আজকে এসেছে যারা একসাথে মিলেমিশে তাস খেলবে, পাশা খেলবে। এমনকি পূর্বোক্ত মানে হচ্ছে পূর্বে যাদের নাম করা হয়েছে, পূর্বোক্ত কাদের নাম করা হয়েছিল, এই যে ডাক্তারবাবু অর্থাৎ নগেন ডাক্তারের কথা বলা হচ্ছে, ও উকিল বাবু আছেন। অর্থাৎ
জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু। অর্থাৎ ওই যে আগেই বলা হয়েছিল যে নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু, ওনারাও কিন্তু আজকে এই বৈঠকখানাতে উপস্থিত রয়েছেন এবং সবাই মিলেমিশে কিন্তু আগে যেমন বৈঠকখানাতে এসে মানুষজন একত্রিত হয়ে, বিভিন্ন বয়সের মানুষজন একত্রিত হয়ে তাস পাশা খেলে, সেরকমভাবেই কিন্তু তারা তাস পাশা খেলছেন। বোঝা গেছে জায়গাটা? ওকে, এরপরে দেখো কি রয়েছে না, হাতিকে বাঁধিবার জন্য বাগানে খানিকটা স্থান পরিষ্কৃত করা হইতেছে। হাতি রাত্রে খাইবে বলিয়া বড় বড় পাতা শুদ্ধ কয়েকটা কলা গাছ ও অন্যান্য বৃক্ষের ডাল কাটাইয়া রাখা হইতেছে। মোক্তার মহাশয় সে সমস্ত তদারক করিতেছেন এবং কি করছেন না, মাঝে মাঝে বৈঠকখানায় আসিয়া কোনো ব্রাহ্মণের হাত হইতে হুঁকাটি লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া 2-4 টান দিয়া আবার বাহির হইয়া যাইতেছেন। অর্থাৎ কি না, এখানে গল্ফাকার তো প্রথমে জয়রামবাবুর যে বৈঠকখানার পরিবেশ সেটা তো বললেনই, এবং জানান দিচ্ছে যে আমাদের জয়রামবাবু কি করছেন না, এই যে জয়রামবাবু রাজাকে যে চিঠি লিখেছে হাতির জন্য, তো জয়রামবাবুর দৃঢ় বিশ্বাস যে রাজা তাকে কোনো রকমভাবে না করবেন না, অবশ্যই তাকে হাতি পাঠাবেন। আগেও জয়রামবাবু অনেকবার এরকম হাতি আনিয়েছেন। তো সেই জন্য হাতিকে রাখার জন্য বাগানের খানিকটা স্থান কিন্তু পরিষ্কার করা চলছে। তার উপর আবার এটাও দেখা হচ্ছে যে হাতি রাত্রিবেলাতে কি খাবে, অর্থাৎ এই পরিষ্কৃত যে বাগানে যেখানে হাতিটাকে রাখা হবে সেখানে হাতিটা এসে যেন তার কিছু খাবার পায়। রাত্রিবেলা তো তাকেও তো দিন যাপন করতে হবে, তাহলে যদি রাত্রিবেলাতে হাতিটা কিছু খাওয়ার ইচ্ছা প্রকাশ করে, তাহলে যেমন সে কলা গাছের যে পাতা সেগুলো যেন খেতে পারে, পাশাপাশি বৃক্ষের ডাল কাটাইয়া কিন্তু রেখেছে যাতে করে হাতিটা সেই জিনিসগুলো কিন্তু খেতে পারে। তো এইগুলোই কিন্তু আমাদের মোক্তার মহাশয় তদারক করিতেছিলেন। মোক্তার মহাশয় সে সমস্ত তদারক করিতেছেন। এই যে তদারক মানে হচ্ছে দেখভাল করা, দেখাশোনা করা, ঠিক আছে? অর্থাৎ হাতিটা যে আসবে, হাতিটাকে এনে কোথায় রাখা হবে একটা বাগানে, যেখানে রাখা হবে সেই বাগানটা পরিষ্কার করা চলছে। পাশাপাশি হাতিটাকে রেখে দিলেই তো হবে না, হাতিটার কিছু খাবারের প্রয়োজন হবে। তো হাতিটার খাবারের জন্য বড় বড় পাতাশুদ্ধ কয়েকটা কলা গাছ রাখা হয়েছে, ও কি করা হয়েছে, অন্যান্য বৃক্ষের ডালও কিন্তু কেটে রাখা হয়েছে। এই বিষয়গুলোই কিন্তু আমাদের জয়রামবাবু তদারক করিতেছিলেন, অর্থাৎ দেখাশোনা করিতেছিলেন। তারপরে আবার কি করছেন জয়রামবাবু না, মাঝে মাঝে বৈঠকখানায় আসিয়া কোনো ব্রাহ্মণের হাত হইতে হুঁকাটি লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া 2-4 টান দিয়া আবার বাহির হইয়া যাইতেছেন। অর্থাৎ কি না, এখানে গল্ফাকার কি দেখাতে চেয়েছেন না, জয়রাম মুখোপাধ্যায় কতটা ব্যস্ত মানুষ। তিনি এক জায়গায় স্থির থাকতে পারছেন না, একদিকে বাড়ির কাজ দেখছেন, অন্যদিকে বৈঠকখানার লোকেদের সঙ্গেও যুক্ত আছেন। তার পাশাপাশি তিনি কি করছেন না, কোনো এক ব্রাহ্মণের হাত থেকে হুঁকা নিয়ে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই হুঁকাটিতে 2-4 টান দিচ্ছেন, আবার সে কিন্তু বাইরে চলে যাচ্ছেন। কিন্তু ব্রাহ্মণের হাত থেকে কেন? এই ব্রাহ্মণের হাত থেকে হুঁকো নেওয়া দেখায় কি না, তার সামাজিক অবস্থান ও গ্রহণযোগ্যতা, যে সে ব্রাহ্মণের হাত থেকে হুঁকো নিয়ে কিন্তু 2-4 টান নেই, অর্থাৎ তার একটা সামাজিক মর্যাদা আছে। ব্রাহ্মণরা যেমন উচ্চ স্থানে থাকে, তো আমাদের জয়রাম বাবুও কিন্তু ঠিক সেরকমই উচ্চ স্থানে কিন্তু রয়েছেন, সেরকমই উচ্চ স্থানের একজন ব্যক্তি। সে কারণে তিনি মাঝে মাঝে বৈঠকখানায় আসিয়া কি করছেন না, আমাদের ব্রাহ্মণের হাত থেকে হুঁকাটা নিচ্ছেন এবং সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে 2-4 টান নিচ্ছেন এবং সাথে সাথে বাইরের দিকে চলে যাচ্ছেন। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। এরপরে দেখো কি রয়েছে। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা দেখিতেছিলেন। এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল, হাতি পাওয়া গেল না। এইখানেই কিন্তু আবার গল্পের মোড় কিন্তু ঘুরে যাচ্ছে। অর্থাৎ কি না, সন্ধ্যার কিছুটা আগে জয়রামবাবু তার বৈঠকখানায় এসেছেন, এসে নিয়ে এই যে সকলে যে একসাথে বসে যে পাশা খেলছে, সেই পাশা খেলাটা কিন্তু দেখছিল। এই রকম সময়ে যাকে জয়রামবাবু পত্রটি দিয়ে পাঠিয়েছিল, সেই পত্রবাহক এসেছেন, সেই পত্রবাহক ভৃত্য এসেছেন। এসে নিয়ে তিনি কি বলছেন যে হাতি পাওয়া গেল না। ঠিক আছে, অর্থাৎ কি না, জয়রামবাবুর অন্তরে আঘাত দিয়েছে। তখন দেখো কুঞ্জবাবু নিরাশ হইয়া বলিয়া উঠিলেন, পাওয়া গেল না মানেটা কি? এরা বিশ্বাস নিয়েছিল যে হাতিটা পাওয়া যাবে, কারণ জয়রামবাবু তো আগেও অনেকবার হাতি আনিয়েছেন। যখনই শুনলো হাতি পাওয়া গেল না, তখনই কুঞ্জবাবু নিরাশ হইয়া অসন্তুষ্ট একটা প্রকাশ করিয়া অসন্তোষে তিনি প্রথমে বলছেন, পাওয়া গেল না।
মানেটা কি? পাওয়া গেল না মানে কি? জয়রাম বাবু তো এর আগে আরো অনেকবার হাতি টাতি তো আনিয়েছেন, তাহলে পাওয়া গেল না এটা সে বিশ্বাস করতে পারছে না। ঠিক আছে, তারপর নগেন্দ্রবাবু কি বলছেন, তাই তো সব মাটি, তাহলে কি সব মাটি হয়ে গেল? হাতি পাওয়া গেল না, তাহলে এবারে পীরগঞ্জে আমরা যাব কি করে? হ্যাঁ, এখানে নগেন্দ্রবাবুর কথায় কি হতাশার সুর ধরা পড়ছে। এখানে নগেন্দ্রবাবুর এই যে কথাটা, তাই তো সব মাটি, এই কথাটা থেকে বোঝা যাচ্ছে কি না এই বিয়ের যাত্রা নিয়ে সকলের মধ্যে কতটা উত্তেজনা ছিল। তাদের হৃদয়ের ভিতরে, এই যে কুঞ্জবাবু এবং নগেন্দ্রবাবুর হৃদয়ের ভিতরে একটা গভীর বিশ্বাস ছিল যে জয়রামবাবু তো আগেও অনেকবার হাতি টাতি আনিয়েছেন, তাহলে নিশ্চয়ই এইবারও কিন্তু হাতি পাওয়া যাবে, আর আমরা একসাথেই তিনজন হাতি চড়ে নিয়ে বিয়ে বাড়িতে যাবো। সেই জন্য তারা বিন্দাস বৈঠকখানাতে এসে পাশা খেলছে। কিন্তু যখনই ভৃত্য এসে বলল হাতি পাওয়া গেল না, তখনই কিন্তু দুজনেই হতাশ হয়ে গিয়েছেন। একজন বলল পাওয়া গেল না, হ্যাঁ, তারপর নগেন্দ্রবাবু বলছে তাই তো সব মাটি হয়ে গেল। অর্থাৎ এরা ভালো করে জানে যে হাতি ছাড়া কিন্তু যাওয়া সম্ভব নয়, আর যদি হাতি না পাওয়া যায় মানেটা কি সমস্ত কিছু ভেস্তে যাওয়া। এত কিছু যে তারা পরিকল্পনা করে রেখেছে, সমস্ত কিছু ভেস্তে যাবে। সেই জন্য নগেন্দ্রবাবু হতাশা সুরে বলছেন তাই তো, তাহলে সব মাটি হয়ে গেল। মোক্তার মহাশয় তারপরে বলছে দেখো কি না, মোক্তার মহাশয় বলিলেন কেন রে হাতি পাওয়া গেল না কেন, চিঠির জবাব এনেছিস? এরপরে মোক্তার মহাশয় ভৃত্যকে বলছে কেন রে হাতি পাওয়া গেল না কিসের জন্য? হ্যাঁ, আগে তো রাজা আমার সাথে এরকম করেননি, পাওয়া গেল না কেন? চিঠির জবাব এনেছিস? কি বলেছে রাজা, কি বলেছে? এরপরে দেখো ভৃত্য কি বলছে। ভৃত্য বলিল আজ্ঞে না, দেওয়ানজিকে গিয়ে চিঠি দিলাম, তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন, খানিক বাদে ফিরে এসে বললেন বিয়ের নেমন্তন্ন হয়েছে, তার জন্য হাতি কেন, গরুর গাড়িতে আসতে বলো। এরপরে দেখো এই যে আমাদের জয়রামবাবু ভৃত্যকে বলল যে কেন রে হাতি পাওয়া গেল না কিসের জন্য, চিঠির জবাব এনেছিস? সেই তখন ভৃত্য বলছে আজ্ঞে না, বলছে আমি তো দেওয়ানজিকে বলছে গিয়ে নিয়ে চিঠিটা দিলাম, তিনি চিঠিটা নিয়ে মহারাজের কাছে গেলেন, খানিক বাদে আবার তিনি ফিরে এলেন। ফিরে এসে নিয়ে তিনি বলছেন যে বলছে বিয়ের নিমন্ত্রণ হয়েছে, তার জন্য আবার হাতি কিসের জন্য? বলছে বিয়ের নিমন্ত্রণ তো পেয়েছে, এর জন্য আবার হাতি কিসের জন্য পাঠাতে হবে? হ্যাঁ, বলছে যদি বিয়ে বাড়িতে আসতেই হয় তাহলে গরুর গাড়িতে আসতে বলো। ঠিক আছে, এই যে দেওয়ানজি মানে কি বলো তো? দেখো আগেকার সময় যারা জমিদার শ্রেণীর মানুষ, তাদের বিভিন্ন ধরনের কাজকর্ম করার জন্য বিভিন্ন কর্মচারীকে রাখা হতো। তো এই দেওয়ানজি ওই জমিদারি শ্রেণীরই একজন কর্মচারী, যারা সাধারণত রাজস্ব আদায় ও টাকা পয়সার হিসেব রাখার জন্য ভারপ্রাপ্ত কর্মচারী। ঠিক আছে, তাদেরকে কিন্তু বলা হতো দেওয়ানজি। তো ভৃত্য কিন্তু গিয়ে নিয়ে এই দেওয়ানজিকে চিঠিটা দিয়েছিল, তারপরে সেই চিঠিটা নিয়ে রাজার কাছে গেল এই দেওয়ানজি। তারপরে যখন ফিরে এলো তখন সে বলছে রাজা বলেছে নাকি যে নেমন্তন্নতে দেওয়া হয়েছে, তার জন্য আবার হাতি কিসের জন্য, যদি বিয়ে বাড়িতে আসতেই হয় তাহলে গরুর গাড়িতেই আসতে বলো। এই সমস্ত কথা কিন্তু ভৃত্য এসে নিয়ে আমাদের মোক্তার মহাশয়কে জানালো। এরপরে দেখো মোক্তার মহাশয়ের প্রতিক্রিয়া। এই কথাটা শুনে তো মোক্তার মহাশয় রীতিমতো রেগে গিয়েছে, তার একদম চোখ মুখ ফুলে গিয়েছে। দেখো তারপরে কি হচ্ছে, যে এই কথা শুনিবা মাত্র জয়রাম ক্ষোভে লজ্জায় রোষে যেন একেবারেই ক্ষিপ্ত প্রায় হইয়া উঠিলেন। তাহার হাত পা ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল, দুই চক্ষু দিয়া রক্ত ফাটিয়া পড়িতে লাগিল, মুখমণ্ডলের শিরা উপশিরাগুলি স্ফীত হইয়া উঠিল, কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগিল হ্যাঁ হাতি পাওয়া গেল না, হাতি পাওয়া গেল না, হাতি পাওয়া গেল না। অর্থাৎ কি না, এই কথাটা শুনে জয়রামবাবু একদম পাগলের মতো ব্যবহার করতে শুরু করছে, যে ক্ষিপ্ত প্রায় হইয়া উঠিলেন। ক্ষিপ্ত প্রায় মানে কি, পাগলের মতো হয়ে উঠিল। যখনই সে এই ধরনের কথা শুনলো যে রাজা নাকি বলেছে গরুর গাড়িতেই আসতে, অর্থাৎ তার আত্মসম্মানে আঘাত দিয়েছে, এটা তার মর্যাদার কথা, এটা তার সম্মানের কথা, রাজা তাকে অসম্মান করেছে, এই ধরনের কথা যখন ভিক্টরের কাছ থেকে শুনতে পেয়েছে যে না তোমাকে আসতে হলে গরুর গাড়িতে আসতে হবে, তখন ক্ষোভে অর্থাৎ কি, ক্ষোভে মানে বেদনায়, লজ্জায় মানে জানোই, এবং রোষে মানে রাগে যেন একেবারে ক্ষিপ্ত প্রায় হয়ে গেলেন। ক্ষিপ্ত মানে একদম পাগলের মতো হয়ে গেল, তার হাত পা একদম ঠক ঠক করে কাঁপতে শুরু করেছে, দুই চক্ষু দিয়া রক্ত ফাটিয়া পড়িতে লাগিল। মানে বুঝতে পারছো তার কতটা রাগ তার হৃদয়ের ভিতরে ফুটে উঠছে। হ্যাঁ, মুখমণ্ডলের শিরা উপশিরা, মুখমণ্ডলের মানে পুরো মুখ জুড়ে, ঠিক আছে, পুরো সমস্ত মুখ জুড়ে মুখমণ্ডলের শিরা উপশিরাগুলি স্ফীত হইয়া উঠিল, স্ফীত মানে একদম ফুলিয়া উঠিল, কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগলো। সে তো বিশ্বাস করতে পারেনি যে রাজা তো আমার সাথে এরকম করতে পারেন না। স্বাভাবিকভাবেই সবাই জানে যে জয়রামবাবু আগেও অনেকবার হাতি আনিয়েছেন, এইবারও আনবেন, সেই জন্য আমাদের উকিলবাবু এবং ডাক্তারবাবু তারা দুজন বিন্দাস ছিলেন। এবার রাজা যে ওর সাথে এরকম করবে সেটা জয়রাম কিন্তু কখনো ভাবেননি। সেই জন্য সে অপমানে, লজ্জায়, ক্ষোভে, হ্যাঁ রাগে সে ঠক ঠক করে কাঁপছে, তার গলা একদম জড়িয়ে আসছে। তো সেই কম্পিত স্বর নিয়ে সে ঘাড় বাঁকাইয়া
হ্যাঁ, বারংবার বলতে লাগলো পাগলের মতো, হাতি দিলে না, হাতি দিলে না, হাতি হাতি দিলে না, এরকম করতে কিন্তু শুরু করেছে। অর্থাৎ সে কিন্তু প্রায় পাগলের মতো হয়ে গিয়েছে। এরপরে দেখো কি হচ্ছে না, সমবেত ভদ্রলোকগণ ক্রিয়া বন্ধ করিয়া হাত গুটাইয়া বসিলেন। অর্থাৎ এই সমস্ত কথা শুনিবার পরে যে সকল ভদ্রলোক ওই বৈঠকখানায় উপস্থিত ছিল, ক্রিয়া অর্থাৎ যে ওরা যে খেলা করছিল, পাশা খেলছিল, তারা সেই খেলা বন্ধ করলো এবং হাত গুটিয়ে নিয়ে তারা বসলো। কেহ কেহ বলিলেন, তার আর কি করবেন মুখুজ্জে মশাই, পরের জিনিস, জোর তো নেই, একখানা ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাত্রি 10টা-11টার সময় বেরিয়ে পড়ুন, ঠিক সময়ে পৌঁছে যাবেন। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে যে সেখানে উপস্থিত যারা ছিল তারা কেহ কেহ বলছেন, ওই যে তার আর কি করবেন মুখুজ্জে মশাই, বলো, আমাদের নিজের জিনিস তো নয়, ওটা পরের জিনিস, পরের জিনিস আর জোর খাটিয়ে তো আর কোনো লাভ নেই, জোর খাটিয়ে তো আর পাওয়া যায় না। ওই যে তার থেকে বরং একখানা ভালো গরুর গাড়ি ভাড়া করে নিন এবং গরু গাড়ি ভাড়া করে নিয়ে রাত্রি 10টা-11টার সময় আপনারা বেরিয়ে পড়ুন, তাহলে দেখবেন ঠিক সময়ে আপনারা বিয়ে বাড়িতে পৌঁছে গেছেন। ওকে, আশা করি ব্যাপারটা বোঝা গেল। এরপরে দেখো কি রয়েছে, ওই ইদামদ্দি শেখ এক জোড়া নতুন বলদ কিনে এনেছে, খুব দ্রুত যায়। অর্থাৎ এখানে বলছে এখানে যে বৈঠকখানায় যারা আছে তারা বলছে ওই তো বলছে ইদামদ্দি শেখ বলছে সে তো এক জোড়া নতুন বলদ কিনে নিয়ে সে খুব দ্রুত যায়। বলছে তাহলে আপনারা এক কাজ করতে পারেন, ওদের যে বলদটা আছে সেটাই আপনারা ভাড়া করে নিতে পারেন এবং রাত্রি 10টা-11টার সময় যদি আপনারা বেরিয়ে পড়েন তাহলে আপনারা সেখানে সময় মতো কিন্তু বিয়ে বাড়িতে পৌঁছে যাবেন। এই যে আপনাকে হাতি দিল না, কি এই বা করতে পারেন বলুন, পরের জিনিস, জোর খাটিয়ে তো আর কিছু করা যায় না বলুন, সেই জন্য আপনারা বলুন যে একটা গরু গাড়ি করুন এবং রাত্রি 10টা-11টার দিকে বেরিয়ে যান, তাহলেই দেখবেন আপনারা সঠিক সময়ে বিয়ে বাড়িতে কিন্তু পৌঁছে যেতে পারবেন। আশা করি পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপরে দেখো কি রয়েছে, জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না, যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না। অর্থাৎ কি না, এই যে একটু আগে দেখো ভৃত্য তো এলো, ভৃত্য এসে নিয়ে বললো হাতি পাওয়া গেল না, তখন জয়রামবাবু রীতিমতো রেগে গেছে, রেগে ক্ষোভে লজ্জায় তিনি ওনার হাত পা ঠক ঠক করে কাঁপছেন। হ্যাঁ, তখন একজন ব্যক্তি, বৈঠকখানায় অনেকজন তো বসেছিল, তখন একজন ব্যক্তি কি বলল যে দেখুন মুখুজ্জে মহাশয়, পরের জিনিসও তো আর আমরা জোর খাটাতে পারি না, তাহলে বলুন যে আপনারা কি করুন, আপনারা একটা গরুর গাড়ি করুন, সেই গরুর গাড়ি করে মোটামুটি আপনারা যদি 10টা-11টার সময় বেরিয়ে পড়েন তাহলে সময় মতো বিয়ে বাড়িতে পৌঁছে যাবেন। তখন যেই কথাটা বলেছে ওই ব্যক্তিটার দিকে জয়রামবাবু কোনো রকম দৃষ্টিপাত না করে, ওনার দিকে না তাকিয়ে সে উত্তর দিচ্ছে, বলছে না, বলছে যদি আমাকে যেতে হয় তাহলে আমি হাতি করেই যাব, আমি কিন্তু গরুর গাড়ি করে যাব না। অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায় খুব ভালো করে জানেন হাতি ছাড়া যাওয়াটা তার জন্য অসম্মানের একটা ব্যাপার, সেই জন্য উনি তার মর্যাদা, উনি তার সম্মান বাঁচিয়ে রাখতে চান। তিনি কখনোই ভাবেননি যে রাজা তাকে এমনভাবে অসম্মান করবেন, রাজা তাকে এমনভাবে ছোট করবেন। সেই জন্য তিনি বলছেন যে না, আমাকে যদি যেতেই হয় তবে আমি হাতি করেই যাব, আমি কোনো রকমভাবে কিন্তু গরুর গাড়িতে চড়ে যাব না, যদি আমাকে যেতেই হয় তাহলে আমি হাতি চড়েই যাব, এটাই হবে আমার সম্মান, এটাই হবে আমার মর্যাদা। হ্যাঁ, দরকার হলে আমি বিয়ে বাড়িতেই যাব না, হাতি যদি না পাই দরকার হলে আমি বিয়ে বাড়িতেই যাব না। অর্থাৎ জয়রাম বাবু খুব ভালো করে জানেন যে হাতি ছাড়া বিয়ে বাড়িতে যাওয়া মানে বিশাল একটা অসম্মানের ব্যাপার। সেই জন্য জয়রাম বাবু বলছেন যে আমাকে যদি বিয়ে বাড়িতে যেতেই হয় তবে আমি হাতি করে যাব, আমি কিন্তু কোনো রকমভাবে গরুর গাড়িতে চড়ে যাব না। আশা করি পুরো পরিচ্ছেদটা তোমাদের বোঝা হয়ে গেছে। যদি কোনো জায়গাতে কোনো অসুবিধে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই জায়গাটা তোমাদের ক্লিয়ার করে দেবো কমেন্টেই, ঠিক আছে? এরপরে দেখো আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করবো এখানে। দেখো প্রথমে কি রয়েছে না, আদরিণী গল্পের দ্বিতীয় পরিচ্ছেদ শুরু হয়েছে রবিবার, সোমবার, মঙ্গলবার না পরদিন রবিবার। ভালো করে অপশন কিন্তু 4টেই তোমরা পড়বে। হ্যাঁ, শুধু কিন্তু খুব তাড়াহুড়ো করে রবিবারে উত্তর দিয়ে দিও না, উত্তর হবে, অ্যান্সার হবে কি অপশন নাম্বার ডি, পরদিন রবিবার। দ্বিতীয় নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, তোমাদের পাঠ্য আদরিণী গল্পের কোন পরিচ্ছেদটি শুরু হয়েছে পরদিন রবিবার দিয়ে? দ্বিতীয় পরিচ্ছেদ, চতুর্থ, ষষ্ঠ না পঞ্চম? তাহলে উত্তর কি হবে না দ্বিতীয় পরিচ্ছেদ। তৃতীয় নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, না এই দিন প্রভাতে আহ্নিক পুজোটি মুখুজ্জে মহাশয় একটু ঘটা করিয়াই করিতেন, কোন দিন? রবিবার, সোমবার, মঙ্গলবার না বুধবার? আমরা সবাই পড়লাম এটা হচ্ছে রবিবার। দেখো 4 নম্বরে কি, মুখুজ্জে মহাশয় আহ্নিক পুজোটা কটায় শেষ করতেন? 9টার সময়, 10টার সময়, 11টার সময় না বেলা 9টার সময়? খুব ভালো করে অপশন কিন্তু
লক্ষ্য করবে, সরাসরি কিন্তু নোটাতে দাগ দিয়ে দেবে না, নিচে কিন্তু রয়েছে বেলা নোটা, তাহলে উত্তর কি হবে না বেলা নোটার সময়। এরপরে দেখো 5 নম্বরে কি রয়েছে, বেলা নোটার সময় জয়রাম পূজা সমাপন করিয়া জলযোগান্তে কোথায় এসে বসলেন? বারান্দায়, চেয়ারে, বেঞ্চিতে না বৈঠকখানায়? আমরা পড়লাম বৈঠকখানায় এসে কিন্তু বসলেন। 6 নম্বর প্রশ্ন কি রয়েছে, অনেকগুলি মক্কেল উপস্থিত ছিল কোথায়? বাড়িতে, বাগানে, বৈঠকখানায় না এও ঠিক আমরা জানি না বৈঠকখানাতে। 7 নম্বর প্রশ্ন, হঠাৎ সেই হাতির কথা মনে পড়িয়া গেল কখন? জয়রাম যখন গ্রামের মানুষের সাথে কথা বলছিলেন। অপশন নাম্বার বি, জয়রাম যখন অনেকগুলি মক্কেল এর সাথে কথাবার্তা করছিলেন। জয়রাম যখন পুজো শেষ করলেন, না জয়রাম যখন বৈঠকখানায় এসে বসলেন? তাহলে উত্তর হবে কি না জয়রাম যখন অনেকগুলি মক্কেলের সাথে কথাবার্তায় মনোনিবেশ করে ফেলেছিলেন, সেই তখন কিন্তু হঠাৎ করে তার হাতির কথাটা মনে পড়েছিল। তাহলে উত্তর হবে অপশন নাম্বার বি। 8 নম্বরের প্রশ্নে কি রয়েছে দেখো, পাঠ লিখিয়া 2-3 দিনের জন্য একটি সুবিশাল ও সুবোধ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন। চিঠির পাঠটি কি ছিল? প্রবল প্রতাপান্বিত শ্রীল শ্রীমন মহারাজ শ্রী গণেশচন্দ্র রায় চৌধুরী বাহাদুর আশ্রিত জন প্রতিপলকেশু। দ্বিতীয় হচ্ছে প্রতাপশালী শ্রীমন মহারাজ শ্রী গিরিশচন্দ্র রায় চৌধুরী পদকমলে আশ্রিত, নাকি মহারাজ শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী চরণ কমলে আশ্রয় প্রার্থী, না কোনোটাই নয়। তাহলে উত্তর আমরা জানি অপশন নাম্বার এ, প্রবল প্রতাপান্বিত শ্রীল শ্রীমন মহারাজ শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী বাহাদুর আশ্রিত জন প্রতিপলকেশু, এটা তার পাঠ ছিল, তাই তো? ওকে, এরপরে দেখো 9 নম্বর প্রশ্ন কি রয়েছে না, জয়রাম পত্রে কত দিনের জন্য হস্তি প্রার্থনা করেছিল? 1 দিনের জন্য, 2 দিনের জন্য, 2-3 দিনের জন্য, না 1-2 দিনের জন্য? তাহলে আমরা জানি 2-3 দিনের জন্য হাতি প্রার্থনা করেছিলেন। 11 নম্বর প্রশ্ন, পূর্বেও আবশ্যক হইলে তিনি কতবার এইরূপ মহারাজের থেকে কি আনিয়ে নিয়েছেন? অবশ্যই হাতি আনিয়ে নিয়েছেন, তাই না? 12 নম্বর প্রশ্ন কি রয়েছে না, জয়রাম প্রত্যখানি নিয়ে যাওয়ার জন্য কাকে দিলেন? নগেন ডাক্তারকে, কুঞ্জবিহারী বাবুকে, ভৃত্যকে, না জয়রামের এক মক্কেলকে? তাহলে আমরা জানি ভৃত্যকে কিন্তু পত্রটা পাঠানোর জন্য আজ্ঞা দিয়েছিলেন। তো এই 12টা প্রশ্নই আমি রেডি করেছি এখান থেকে। এর পরের যে আমি ক্লাসটি তোমাদের নেব, সেখানে আমরা এই দ্বিতীয় পরিচ্ছেদ থেকে যতগুলো প্রশ্ন হওয়া সম্ভব সেই প্রশ্নগুলো কিন্তু আমরা আলোচনা করব। তারপরে কিন্তু আমরা তৃতীয় পরিচ্ছেদে যাব, ঠিক আছে? কারণ এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, সেই জন্য আমি পুরোটা আলোচনা করলাম না পুরো প্রশ্ন। এর পরবর্তী ভিডিওতে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ থেকে যতগুলো এমসিকিউ হওয়া দরকার, প্রথম পরিচ্ছেদ থেকে যেমন 52টি এমসিকিউ তৈরি হয়েছিল, দ্বিতীয় পরিচ্ছেদ থেকে আরও বেশি তৈরি হবে। তো সেই সমস্ত এমসিকিউ নিয়ে নেক্সট ক্লাসে আমরা হাজির হব, একটু অপেক্ষা করে যাও। তারপরে যখন আমরা দ্বিতীয় পরিচ্ছেদ থেকে এমসিকিউ প্র্যাকটিস আমাদের কমপ্লিট হয়ে যাবে, তারপরে কিন্তু আমরা তৃতীয় পরিচ্ছেদে আমরা পা রাখবো, তার আগে কিন্তু নয়। তো যাই হোক, তাহলে সকলে ভালো থাকো, ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করো। আলোচনাটি তোমাদের কেমন লাগছে, বুঝতে পারছো কিনা তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি অনুপ্রাণিত হব।